নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। প্রতিবার টকশো উইথ তামান্না নিয়ে নতুন কিছু বলার, নতুন কিছু অ্যাওয়ারনেস দেওয়ার সকলের কাছে আমি চেষ্টা করে থাকি। তো সেই চেষ্টার আরো একটি ধাপ, এপিসোড 32 নিয়ে আমি আবারও সকলের সামনে চলে এসেছি। আজকের টপিক সামার ডায়েট, হাইড্রেশন থেরাপি। আগামী যে অতিরিক্ত গরম পড়তে চলেছে, যদিও এখন বৃষ্টি বাদলের জন্য কিছুটা ঠান্ডা আমরা উপভোগ করতে পারছি, তবুও মে জুন মাসে সব থেকে বেশি গরম আমরা পাই। তো সেই সামার ডায়েট কিভাবে আমরা ফলো করব, বা এই গরমে নিজেদের হাইড্রেশন কি করে বজায় রাখতে পারবো, সেই নিয়েই আজকের টক শো। আজকে যিনি আমার সাথে আছেন, ডায়েটিশিয়ান পিয়াসা ঘোষ। পিয়াসা একজন কমিউনিটি নিউট্রিশনিস্ট, পাশাপাশি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এছাড়া ও সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। এগুলোর পাশাপাশি ও নিজে একজন টিচার এবং এডুকেশন কোচ, অর্থাৎ ও একটি ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু পড়ায়। তো সেই জায়গা থেকেও আমরা তার এক্সপিরিয়েন্স গুলো শুনবো। তো তিয়াশা, তোমাকে অনেক স্বাগতম আমার শোতে, এন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ দিদি, আমাকে ইনভাইট করবার জন্য অ্যাজ আ গেস্ট হিসেবে। তো আজকে তো আমরা থ্যাংক ইউ। আজকে তো আমরা সামার ডায়েট নিয়ে কথা বলবো। তো হাইড্রেশন নিয়ে দেখতে পাবো, দেখো আমরা তো প্রতিদিনই কিছু না কিছু সোশ্যালে দেখতে পাই। তো সেগুলো অনেক মিসকনসেপশন থাকে, শুধু যে সামার ডায়েট বা গরমে আমরা কিভাবে নিজেকে সুস্থ ভালো রাখবো সেটাও নয়। অনেক ধরনের মিথস অ্যান্ড মিসকনসেপশন আমাদের মধ্যে ছড়িয়ে আছে। তো সেই জায়গাটার জন্যই অ্যাওয়ারনেসের যাতে আসে, মানুষের মধ্যে সচেতনতা জাগে, তাই আমার এই প্রয়াস। তো আমরা হাইড্রেশন থেরাপি দিয়েই শুরু করব। তো এই যে হাইড্রেশন 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 করে আমরা খুব চিৎকার করি যে প্রপার বডি বুঝি হাইড্রেশন পায় না। তো হাইড্রেশন থেরাপিটা কি, বা এটাকে যদি আমরা একটু ছোট করে বলি, তোমার কাছে আমি চলে যাব। তো হাইড্রেশন থেরাপিটা জিনিসটা কি, বা হাইড্রেশনে আমরা কেনই এত মাতামাতি করি? ওভার টু ইউ। তো হাইড্রেশন থেরাপি নিয়ে আজকে আমি কিছু বলতে চলেছি। সেই হাইড্রেশন কথাটার মাঝখানেই একটা ওয়ার্ডটার মানেই তো হচ্ছে যে জল। তার মানে আমরা নিশ্চয়ই আমাদের জলের ঘাটতিকে পূরণ করবার জন্যই অবশ্যই বডিটাকে হাইড্রেট রাখবো। তো এই হাইড্রেশন জিনিসটা কখন হয়, আমাদের শরীরে কখন দরকার পড়ে, বা হাইড্রেশনের আমাদের কেন দরকার পড়ে? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পুরো যে পরিমাণ এখন যে মাসটা চলছে, মানে এত স্কর্চিং হিট অফ সান, তারপর এত হিউমিডিটি এয়ারে, যে আমাদের অবশ্যই জলের দরকার পড়ছে। এবং আমরা কিভাবে বুঝছি আমাদের জলের দরকার পড়ছে? না, আমাদের প্রচন্ড পরিমাণে সোয়েটিং হয় সেই টাইমটাতে, অবশ্যই আমরা সেটার জন্য হাইড্রেশন থেরাপিটা অবশ্যই অ্যাপ্লাই করব। তো এই হাইড্রেশন কথাটার মানে একটাই, যে জল খাওয়া। ফার্স্ট আমরা বুঝি যে জল খাওয়া, জল খাও তাহলে প্রপার হাইড্রেশন হবে। তো এই জলটাকেই আমরা হাইড্রেশনের মধ্যে করে বলি। তো সোয়েটিং যখন আমাদের হয়, সাধারণত কি হয়, আমাদের বডি থেকে ফ্লুইডের ইমব্যালেন্স হতে থাকে। ফ্লুইড ইমব্যালেন্স হয়, আমাদের বডি থেকে তো জল বেরিয়ে যায়। তো হাইড্রেশন থেরাপি একটাই কারণে করি, যাতে আমরা জলটা খেয়ে বডির যে ওয়াটার ব্যালেন্সটা আছে সেটাকে ঠিক মতো করে রাখতে পারবো, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট যে ফ্লুইড ইমব্যালেন্স হবে সেটাকে ঠিকঠাক করে রাখতে পারবো। তো এটা অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, মানে যে কোনো সামার শুধু না, যে কোনো সিজনের ক্ষেত্রে আমাদের বডিকে হাইড্রেট রাখাটা খুব ইম্পর্টেন্ট। একদমই তাই। তো এখন তো জল আমরা বুঝলাম যে হাইড্রেশন মানে জেনারেলি জল, কারণ আমাদের তো একটা জলের কার্যকারিতাই আছে। তো এই ক্ষেত্রে অনেক রকমের সমস্যা মানুষের জীবনে আসে। সবাই বলে কি আমার তেষ্টা পায় না, তো আমি জল খাই না। কিন্তু সত্যি কি শুধু তেষ্টার জন্যই আমরা জল খাই? মানে মানব দেহে বা আমাদের যদি ফিজিওলজিক্যাল ফাংশনের কথাতে যাই, সেই জায়গাতে জলের ভূমিকাটা কি, বা হোয়াট ইজ দ্য রোল অফ ওয়াটার বা ফ্লুইড ইন আওয়ার বডি? আমি একটু বলি। সেটা হচ্ছে, জল সবাই জানে যে জল আমরা তেষ্টা পেলেই জল খাই, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এই এই জিনিসটা পুরোপুরি মিথ একটি ব্যাপার। আমি একটু বলি, সাধারণত আমাদের জল কেন, আমাদের জল তেষ্টা পাই কেন, এটা আগে আমাদের জানতে হবে যে জল তেষ্টাটা কি কারণে পাই। তো আমাদের যদি আমাদের যে হিউম্যান বডি আমরা যদি দেখি, বা হিউম্যান অ্যানাটমি যদি দেখি, খুব ইন্টেলিজেন্টলি ডিজাইন করা কিন্তু। তো সেখানকার মধ্যে থেকে একটা পার্ট যদি আমি তুলে ধরি, যেমন আমাদের থার্স্ট গ্ল্যান্ড, অবশ্যই প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা করে এক একটা গ্ল্যান্ড থাকে।
থার্স্ট গ্ল্যান্ড হিসেবে আমরা হাইপোথ্যালামাসটাকে দেখি। এবার এই হাইপোথ্যালামাস আমাদের বডির থার্স্ট গ্ল্যান্ড হিসেবে কাজ করে। শুধুমাত্র এটাই না যে ওটা আমাদের থার্স্ট গ্ল্যান্ড হিসেবে কাজ করে, তাছাড়াও আমাদের যেটা হয় সেটা হচ্ছে ওরা হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার। বডির হাইপোথ্যালামাসটা আমাদের সুপ্রিম কমান্ডার। তার মানে ওইখানে থার্স্ট গ্ল্যান্ডটা যখন থাকে, গ্ল্যান্ডের কাজ হবে তোমাকে ট্রিগার করা যে তুমি ঠিকমতো করে কাজ করছো কি কাজ করছো না, এরকম। তো যখন আমাদের জলের তেষ্টা পাই বা জল যখন আমাদের শরীর যখন বডি ডিহাইড্রেট হয়ে যায়, যখন সেল কোলাপসড হয়ে যায় বা ব্লাডে যখন যে আস্তে আস্তে যখন যে আমাদের যে অ্যাসিডিটি বলো বা পিএইচ এর যে ব্যালেন্সটা বলো সেটা যখন ঠিকঠাক থাকে না, তখন কি করে হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টরস থাকে, সেগুলো ব্রেনকে সিগন্যাল পাঠায় যে আমার জল তেষ্টা পাচ্ছে বা কিছু। তো তখনই আমরা কিন্তু জলটাকে খাই, সেটা তো ব্রেন সিগন্যাল দিল, সেখান থেকে বুঝলাম। কিন্তু ধরো আমরা তো ডায়েটিশিয়ান না হয় আমরা মুখ দেখলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে দিতে পারি হয়তো এর ওয়াটার ব্যালেন্সটা ঠিক নেই বডিতে বা ডিহাইড্রেটেড বডি হয়ে গেছে, আমরা কিছু বলে দিই। তো নর্মাল একটা মানুষকে কিভাবে দেখে বুঝবো আমরা, হ্যাঁ, যে তাদের মধ্যে কোনো রকমের জলের ঘাটতি দেখা দিয়েছে বা কিছু? তো তার থেকে ফার্স্ট আমাকে যেটা দেখতে হবে, তাকে দেখতে হবে সে পুরোপুরি টেন্সড আছে কিনা, কোনো প্যানিক অ্যাটাক বা কোনো প্যানিক অ্যাটাকের সিমটম যেমন হাত পা কাঁপা বা জোরে জোরে নিঃশ্বাস পড়া বা ব্রিদিং ব্রিদ আউটটা ধরো জোরে জোরে করছে বা কিছু। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নিঃশ্বাসটা জোরে জোরে পড়ছে। তো কোনো কোনো ক্ষেত্রে আবার এটাও দেখতে পাবো যে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা, বলো। হ্যাঁ, তো কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে আমরা প্রচন্ড পরিমাণে সোয়েটিং করবো, আমরা ঘামবো প্রচন্ড পরিমাণে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখতে পাওয়া যাবে। তো সেখান থেকে আমরা এক পক্ষে আমরা বলতেই পারি যে আমাদের জল তেষ্টা পাচ্ছে বা কিছু, এরকম আমরা অবশ্যই করতে পারি। তো এই ক্ষেত্রে জলের একটা তো ভূমিকা আমরা বুঝলাম। তো অনেক সময় অনেকেই কোয়েরি করে বা তুমিও হয়তো এই কোয়েশ্চেনটার মুখোমুখি হয়েছো কি, যে আমরা যারা অ্যাডাল্ট আছি, অ্যাডাল্ট মেল বা অ্যাডাল্ট ফিমেল, তাদের ক্ষেত্রে দৈনন্দিন জল বা ফ্লুইডের ইনটেক কতটা, বা 24 ঘন্টায় আমরা কতটা জল অ্যাকচুয়ালি আমাদের দরকার? হ্যাঁ, তো 24 ঘন্টায় যদি আমি জলের ভূমিকা দেখি, দেখো প্রত্যেকটা জিনিসের তো একটা ব্যাপার থাকে, মানে বডি ওয়েট অনুযায়ী কিন্তু জলের নিড আমাদের দরকার হয়ে থাকে। কিন্তু যদি আমরা আমরা একটা ডায়েটিশিয়ান যদি না হয়ে তোমার যদি মানে আমি যদি বলি জেনারেলি একটা নর্মাল পিপলদের কিরকম কি খাওয়া উচিত জল, তো জল আমরা তাহলে বলতে পারি যে 2.5 থেকে 3 লিটার ইজ ম্যাক্সিমাম, মানে মোটামুটি 2.5 থেকে 3 লিটার আমরা খেতে পারি। কিন্তু এটা মাথায় রাখতে হবে জল যাতে কোনোভাবেই আমরা বেশি পরিমাণে না খেয়ে ফেলি, সেটাও কিন্তু আমাদের শরীরে প্রবলেম করতে পারে, মানে ওয়াটার ইনটক্সিফিকেশন করতে পারে। আমাদের বডির যে জলের নিডটা, ধরো আমার বডি ওয়েট অনুযায়ী আমার 2.5 লিটার জল খেলেই মোটামুটি হয়ে যাবে। তো বডির নিডের অনুযায়ী আমরা জল তো খাচ্ছি, বাট জলটাকে আমরা সেটাকে বডি থেকে বার করছি না, তখন সেক্ষেত্রে তো একটা ইমব্যালেন্স দেখতে পাওয়া যাবে। বডি জল জমতে থাকবে, জমতে 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 সেখানে ফ্লুইডের অ্যাকুমুলেশন হয়ে যাবে, আমাদের হাত পা ফুলতে থাকবে, তখন তো ব্যাপারটা আরো খারাপের দিকে যাবে। তো অবভিয়াসলি জল খাওয়া উচিত ঠিকই, আমাদের তেষ্টা পেলে জল খাওয়া যায়, বা আমরা নর্মালেও কিন্তু জল খেতে পারি, মানে আমাদের বডিটা পুরোপুরি বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী চলে। জল তেষ্টা পাক বা না পাক যদি একটা টাইমে আমরা ফিক্সড করে নিই যে এই 7টার সময় আমরা জল খাবো বা কিছু, ওই 7টার সময়তেই কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের জল তেষ্টা পেয়ে যাবে, ওটাকে কারিকাডিয়াম রিডিং অনুযায়ী। হ্যাঁ, তো তাছাড়াও আরেকটা কথা যেটা আমি একটু বলতে চাইবো সেটা হচ্ছে আমাদের প্রপার ডাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের জলের দরকার হয়ে থাকে। শুধুমাত্র যে জল তেষ্টার ক্ষেত্রেই দরকার হয় সেরকম কিন্তু না, আমাদের ড্রাই মাউথ হয়ে গেলে বা কোনো কিছু ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই জলের দরকার অবভিয়াসলি হয়ে থাকে। এখন এই যে সামার পড়তে চলেছে, এখন যদিও এপ্রিল মে মাস সবে সবে আমরা পার করেছি, মে মাসের প্রথম 3 তারিখ আজকে। তো মে মাসের ক্ষেত্রে বা জুন মাসের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় গরমটা মাত্রাতিরিক্ত পড়ে যায়, এবং আমাদের একটা ফরকাস্টও আছে যে এই বছর গরমটা ভালো রকমই পড়বে।
তো সেই জায়গাতে ধরো আগে 30 ডিগ্রি থাকতো, এখন সেই জায়গায় 45 ডিগ্রিতে পৌঁছে গেছি আমরা। তো 45 ডিগ্রির মতো টেম্পারেচারে আমাদের বেঙ্গলে বলো বা এরকম ইন্ডিয়ার মতো একটা সাবকন্টিনেন্ট, যে ফেজটা আমরা যাচ্ছি প্রত্যেকটা মানুষ। আবার ধরো যে সমস্ত জায়গা চরমভাবাপন্ন বা সি সাইড যারা রয়েছেন, দক্ষিণের দিকে যারা মানুষরা থাকেন, তারা কিন্তু আরো বেশি গরমটা অনুভব করে। তো এই জায়গা থেকে গরমের ক্ষেত্রে যদি আমরা এই যে হাইড্রেশন নিয়ে আলোচনা করছি, যদি হাইড্রেশনটা প্রপার ওয়েতে আমরা বজায় রাখতে পারি, তাহলে হাইড্রেশন বজায় রাখার জন্য আমরা কি কি করতে পারি, বা এমন কোনো স্টেপ যেটা আমাদের দৈনন্দিন জীবনে নেওয়া দরকার, সেটা কিভাবে আমরা নিতে পারি? হ্যাঁ, তো আমি এটা একটুখানি বলি। প্রথমত তো ওয়েদার অনুযায়ী আমাদের জলের চাহিদাটা নির্ভর করে। যদি শীতকাল হয় সেক্ষেত্রে আমাদের জলের চাহিদা কিন্তু অতটাও পাই না। যেটা তুমি বললে যে সমুদ্র উপকূলবর্তী যে এরিয়া রয়েছে, সেই এরিয়াগুলোতে জলের চাহিদা বলো বা জলের ঘাটতি বলো, সব কিন্তু অনেক কিছু বেশি। যেমন আমি একটু পুরী বা দীঘা সমুদ্রের কথাটা আমরা একটু চলে যাই, পুরী বা দীঘাতে এই গরমেও পুরী বা দীঘাতে আমরা যাচ্ছি। যদি আমি যাই তাহলে কি দেখতে পাবো, ওখানে যে বালিটা থাকে, বালিটা কিন্তু গরমকালে প্রচন্ড গরম থাকে। মানে ওই দিনের সময় যেহেতু স্কর্চিং হিট অফ সানের জন্য প্রচন্ড বালি গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, তখন আমাদের আরো কষ্ট হয়। কিন্তু যদি আমরা কোনো সময় সন্ধেবেলা গিয়ে জিনিসটাতে দেখি, সেটা কিন্তু অতটাও আমাদের গরম লাগে না, বরঞ্চ আরো ঠান্ডা লাগে। তো সবটাই ডিপেন্ড করছে ওয়াটার ভেপার কতটা আমরা ভেপারাইজ হচ্ছে বা হিউমিডিটি কতটা এয়ারে রয়েছে সেটার উপর। তো আমরা জেনারেলি এই যে জায়গাটাতে থাকি, এই জায়গাটাতে তো আমাদের খুব একটা বেশি জলের কোনো পুকুর বা কোনো সমুদ্র এসবের কাছাকাছি উপকূলবর্তী এরিয়াতে তো আমরা থাকি না। আমরা জেনারেলি যে জায়গাটাতে থাকি, প্রথমত তো প্রচন্ড পরিমাণে তো দূষণ বাড়ছে, ওটার কারণে তো আরো ওভার হাইট হয়ে প্রচন্ড পরিমাণে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট টাইম, মানে কিছুক্ষণ অন্তর অন্তর, 20 মিনিট অন্তর বা আধ ঘন্টা অন্তর বা 15 মিনিট অন্তর অন্তর চাহিদা অনুযায়ী আমাদের একটা অ্যালার্ম সেট করে রাখতে পারি যে না, আমরা এই সময়টা একটুখানি জল খাবো বা কিছু। বা আমাদের নিজস্ব একটা মাইন্ডসেট থাকবে যে আমরা 15 মিনিট অন্তর অন্তর জল খাবো বা 20 মিনিট অন্তর অন্তর জল খাবো। তো সেই জল তেষ্টা পাক বা না পাক, সেই ক্ষেত্রে কি হয় যে প্রপার তাহলে বডি তোমাকে ইগার করে না বা ট্রিগার করে না যে তুমি জল খাও বা কিছু। ঠিক আছে? তো আমরা বিভিন্ন ফরম্যাটে জল খেতে পারি। জলটাকেও তো একটু টেস্টি বানাতে হবে। ওয়াটারলেস জল কার খেতে ভালো লাগে? জলটাকে তো একটু টেস্টি বানাতে হবে। তো তার জন্য আমরা আমরা ফ্রুট ইনফিউজড ওয়াটার খেতে পারি। যে কোনো জলের ভেতর কোনো ফ্রুট ইনফিউজড ওয়াটার খেতে পারি। ওআরএস খেতে পারি, যেটা ফ্লুইড, যেহেতু আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, সোডিয়াম পটাশিয়ামের শরীরে ঘাটতি হচ্ছে, অবশ্যই আমরা ওআরএস খেতে পারি সেখান থেকে। তাছাড়াও ডাবের জল, এখন কোকোনাট ওয়াটার, যেটা নর্মাল আমাদের ন্যাচারাল ওআরএস এর কাজ করে, যেটা ওআরএস এর কাজ করে ডাবের জল। তো সোডিয়াম পটাশিয়ামের ঘাটতিটাকে ঠিক মতো করে বজায় রাখা বলো বা কিছু, এটা কিন্তু ওআরএস করে, এটা কিন্তু ডাবের জলটা করে থাকে। আচ্ছা, তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের স্যালাড খেতে পারি। স্যালাড খেতে পারি কারণ হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর মধ্যে প্রচন্ড পরিমাণে জল থাকে, মানে ন্যাচারালি প্রচন্ড পরিমাণে জল থাকে, তো অবভিয়াসলি ওটা খেতে পারি। আচ্ছা, মর্নিং ড্রিঙ্ক অনুযায়ী আমরা যেটা করতে পারি, মর্নিং ড্রিঙ্ক কিছু খেতে পারি। মর্নিং ড্রিঙ্ক মানে ধরো আমাদের ভারতটাই তো একদম স্পাইসের ক্ষেত্রে প্রচন্ড ফেমাস। তো আমরা যদি স্পাইসটাকে ইনক্লুড করতে পারি আমাদের ডেলি ডায়েটের মধ্যে, মানে জেনারেলি হাইড্রেশনের পারপাসে, মানে আমি মেডিসিনাল পারপাসের কথাটা যদি আমি একটু তুলে ধরি, সেই হিসাব করে যদি করতে পারি, তাহলে তো আমাদের কোনো আর্টিফিশিয়াল ওষুধেরও দরকার হবে না। আমরা নর্মাল স্পাইসটাকে যদি ইনক্লুড করতে পারি, যেমন কিছু কিছু স্পাইস রয়েছে, যেমন জিঞ্জার, লেমন, তারপর মৌরি আছে, ফেনাল সিড আমরা যেটা খেয়ে থাকি, ফেনুগ্রিক আছে, মেথি আছে কিছু কিছু ক্ষেত্রে। তো এই সব জিনিসপত্রগুলোকে যদি আমরা একটু ইনফিউজড করে সকালবেলা একটু মর্নিং ড্রিঙ্ক হিসেবে, চা জল খাবার এই সমস্ত, চা যদি কফি না খেয়ে যদি এইগুলোকে আমরা একটু ইনক্লুড করতে পারি, আশা করি আমাদের শরীরটা হাইড্রেশন তো থাকবেই, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচন্ড পরিমাণে এনার্জেটিক ফিল হবে। তো এটা আমরা করতেই পারি। একদম। এবার দেখো, অনেকেই বলে আমি জল খেতে ভুলে যাই, বা আমার তো হ্যাঁ, তেষ্টা আছে না, তো আমার সেরকম জল খাওয়ার প্রয়োজন পড়ে না, এটা অনেকেই বলে। তাহলে যারা জল অ্যাকচুয়ালি খেতে ভুলে যায় বা কোনো কারণে সামহাও সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারছে না, কিন্তু তার তো বডি নিডস রয়েই যায়, কারণ আমার তো শুধু পিপাসা নয়, আমার প্রত্যেকটা সেলের ফাংশন আছে, আমার ইউরিন প্রোডাকশন আছে, সোয়েটিং আছে, কত রকমের রেচন কাজ
পার্টটা তো পুরোটা এক্সপ্রেশনের পার্টটা জলের সাথেই চলছে। তাহলে এই ধরনের মানুষদের ক্ষেত্রে তুমি কি সাজেশন দেবে যে জল তারা কিভাবে ফুলফিল করতে পারে? মানে ধরো যারা একদম খেতে ভুলেই যাচ্ছে বা পারছেই না কোনোভাবে, তাহলে তারা নিজেদের জলের চাহিদা কিভাবে মেটাবে? জলের চাহিদা যেটা মেটাবে, যেটা আমরা সাধারণত তো সবাই একটু প্রফেশনাল কাজকর্মের সাথে যুক্ত। তো আমি জেনারেলি বলি যে যারা হোম মেকার হয় তারা থেকে স্টার্ট করে যারা বাইরে বেরোচ্ছে তারা পর্যন্ত জল খেতে ভুলে যায়। প্রথমত ব্যস্ততা থাকুক বলুক বা কোনো কিছুর মধ্যে, তো প্রথমত তো একটা ব্যাপার, ওই একই ট্রান্সপারেন্ট ওয়াটার দেখে আমাদের ইচ্ছা করে না যে আমরা আবার জলটা খাই। তো আমরা যদি সেটাকে একটু রঙিন করে জলটা খেতে পারি, প্রথমত তো মানে বলে না পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি, তো আমরা যদি ওই রকম ভাবে জিনিসটাকে একটুখানি এখানে ইনকালকেট করতে পারি, আমার মনে হয় ভালো হয় সেটা। মানে আমি একটু বলি, ধরো কালার বটল যেটা নিয়ে গেলাম, নর্মাল বটল না নিয়ে গিয়ে আমরা একটু প্লাস্টিকের বটল তো এখন ইউজ করাটা একদমই উচিত না, যেটা আমরা প্রথমেই বলবো। তো আমরা সেটাকে যদি আমরা নর্মাল বটল না গিয়ে নর্মাল যদি আমরা ফ্লাস্ক বা কোনো ধরো কলসিতে যদি জল রাখি বা কিছু, সেখান থেকে যদি জল নিয়ে যায়, তো সেটা কিন্তু খুব ভালো, কারণ কলসির জল কিন্তু ইভেন খুব ঠান্ডা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে কলসির জলের ক্ষেত্রে একটা কলসির কথাটা যেহেতু বলছি, আমি একটুখানি পয়েন্ট আউট করতে চাইবো জিনিসটাকে। সেটা হচ্ছে কলসির জলে যদি নর্মাল আমরা জল রাখি, সেখানে কিন্তু অ্যালকালাইনের যে পিএইচটা রয়েছে সেটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। মানে পিএইচ অ্যালকালাইন যে মাত্রাটা, সেটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, যেটা আমাদের ক্ষেত্রে ডাইজেশনের বলো বা অ্যাসিডিটি বলো, সেগুলোর দিক থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে সেটাকে রেগুলেট করতে হেল্প করে জিনিসটাকে। তো সেটা আমরা করতে পারি। নর্মাল ফ্রিজের জল, যাদের ফ্যারিনজাইটিসের প্রবলেম থাকে বা গলার প্রবলেম থাকে, ফ্রিজের জল খেলে প্রবলেম হয়, তো নর্মাল আমরা কলসির জল সেটা ন্যাচারাল খেতেই পারি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যখন নিয়ে যাব তখন একটুখানি কিছু ফ্রুটস বা কিছু কালারফুল এই সমস্ত নিয়ে যেতে পারি, বা কোনো আমরা ফ্রুটস ক্যারি করতে পারি, স্যালাড ক্যারি করতে পারি। এইসবের মাধ্যমে কিন্তু জলটা, আমাদের জলের ভারসাম্যটা ঠিকঠাক থাকবে। আর ওই যে বললাম, মাইন্ডে একটা সেট করে রাখা যে আমাকে 15-20 মিনিট অন্তর আমাকে জল খেতেই হবে, কিছু একটা করে আমাকে মনে করতেই হবে যে আমার জলের তেষ্টা পেয়েছে অবভিয়াসলি। কারণ জল না খেলে তো মানে আমাদের কোনো ডাইজেশন বলো বা কোনো শরীর তো কোল্যাপসড হয়ে যাবে, সেলগুলো কোল্যাপসড হয়ে যাবে, সেক্ষেত্রে তো আমাদের ডিহাইড্রেশনে আরো প্রবলেম হতে শুরু করবে। তো বেটার আগে থেকে যে আমরা যদি জল খেতে পারি অবভিয়াসলি। একদমই তাই। এবার তুমি একটা খুব সুন্দর কথা বলেছো যে আমাদের ভারত হচ্ছে ইন্ডিয়ান স্পাইসেস এর জন্য খুব বিখ্যাত। কারণ এই যে মশলার গুণ, প্রত্যেকটা মশলার একটা আলাদা গুণ থাকে। আর ভারত বোধহয় সেই রকমই একটা জায়গা যেখানে ইমিউনিটিটা আমাদের ইনবর্ন আমাদের মধ্যে রয়ে গেছে ডিউ এই সমস্ত মশলা। কারণ অন্যান্য দেশের ক্ষেত্রে যদি আমি দেখি, দেখবো এত মশলা দিয়ে রান্না কিন্তু খুব একটা অন্যান্য দেশে হয় না। হ্যাঁ, সেই জায়গাতে ধরো নুন চিনির মাত্রা বা কোনো ধরনের স্পেসিফিক কিছু সস বা এই ধরনের জিনিস অ্যাড হতে পারে, বাট অ্যাকচুয়ালি যে গোটা মশলা দিয়ে রান্না, সেটা বোধহয় আমাদের ভারত বা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি। তো সেখান থেকেও আমরা অনেক ইমিউনিটি পেয়েই যাচ্ছি। তুমি এই কথাটা বললে, ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল একটা প্রপার্টি তো ওর মধ্যে থেকেই যায়। আর সব থেকে একদম বড় কথা, এটার ভিতরে আমরা প্রচুর প্রচুর পরিমাণে মেডিসিনাল এফেক্ট পাচ্ছি যেখান থেকে, যে শুধুমাত্র তো আমাদের জলের চাহিদা বা আমাদের অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি এগুলোকে রেগুলেট করছে না, ওগুলো তার সাথে সাথে কিন্তু আমাদের টেস্টকেও এনহ্যান্স করছে। যদি আমরা কিউলিনারি একটা প্র্যাকটিসের ক্ষেত্রে যাই, আমরা জানি টেস্টকে এনহ্যান্স করছে, যেটা খুব ভালো, টেস্ট এনহ্যান্স করছে আমাদের অবভিয়াসলি। একদম। আচ্ছা, আমরা এবার একটু কোয়েশ্চেন নিয়ে নেব। কমেন্ট সেকশনে একটি কোয়েশ্চেন পেয়েছি, মানালি সাহা, উনি বলছেন ইউজফুল প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো সজনে, আপনি বোধহয় সজনের কথা জিজ্ঞাসা করছেন যে ইজ বিপিবি ফ্লাকচুয়েটেড ডিউ টু ওয়াটার ইমব্যালেন্স? ওয়াটার ইমব্যালেন্স হলে কি আমাদের ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে? হ্যাঁ, আমি এটা একটু বলি। আচ্ছা, ওয়াটার ইমব্যালেন্স অবশ্যই আমাদের ব্লাড যে বিপি যেটা রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, সেটাকে ফ্লাকচুয়েট অবশ্যই করতে পারে। আমি একটু বলি, আমরা যদি জল না খেতে থাকি,
কি হয় শেষ পর্যন্ত জল যদি না খেতে থাকি আমাদের ভেতরে যে ব্লাডের যে প্রেশার সেটা ইনক্রিজ করতে থাকে। তো বেটার না আমরা জল খাই, জল খেয়ে বিপিটাকে কন্ট্রোলের মধ্যে রাখি, ওটা তো বেটার অবভিয়াসলি। আচ্ছা, প্রথমে বলি যে মানালি আন্টি উনি আমার নিজেই স্টুডেন্টের মা। ও মেসেজটা করেছে, সংজ্ঞার কথা এখানে মেনশন করেছে। তো ও কি করে, ওর যেটা হয় সেটা হচ্ছে ও প্রচন্ড পরিমাণে ফেইন্টেড হয়ে যায়। কি হয়, কথায় কথায় বেশি টেনশন করা বা ফেন্টেড হয়ে যাওয়া, এগুলো কিন্তু একটা জল না খাওয়ার লক্ষণ বলতে পারি। তো অবভিয়াসলি যদি জলটা খাই কি হয় যে প্রেশারটা তো আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে, আর ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে থাকে তো সেক্ষেত্রে তো আমাদের অবভিয়াসলি হাইড্রেশন শুধু না সবকিছুই কন্ট্রোলে মানে ঠিকঠাক করে থাকবে আর কি। তো বিপিটার ফ্লাকচুয়েশনের সাথে অবশ্যই ওয়াটার ইমব্যালেন্সটা খুব ভীষণভাবে রিলেটেড। তো আমি বলবো জল খাও বাবা, তোমরা জল খাও ঠিকঠাক করে। একদমই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার ইন্ডিয়ান স্পাইসেস এর হাত ধরেই আমি তোমার কাছ থেকে কিছু রেসিপিস জেনে নেব যেগুলো আমরা এই মশলাকে ব্যবহার করে মানে দুদিকটাকেই বজায় রাখতে পারি। একদিকে আমরা এই যে ওয়াটার ইমব্যালেন্স বা জল সাম্যটাকে ঠিক রাখতে পারি, দ্বিতীয়ত হাইড্রেশন বজায় রাখতে পারি, প্লাস এই যে স্পাইসেস এর গুণাগুণ এই কোয়ালিটিটা আমাদের শরীরেও কিন্তু যায়। তাহলে এরকম রেসিপিস যদি আমাদের সাথে একটু শেয়ার করো তাহলে সবার একটু উপকার হয়। প্লাস মর্নিং ড্রিঙ্ক হিসাবে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কি খেতে পারি, সেই ক্ষেত্রে যদি কিছু অ্যাড করা যায় তুমি আমাদের যদি বলো। হ্যাঁ, তো মর্নিং ড্রিঙ্ক ফার্স্টে আমি সকাল থেকে স্টার্ট করি। মর্নিং ড্রিঙ্কে আমরা নর্মাল চা কফি এই সমস্ত না খেয়ে যদি আমরা একটা মর্নিং ড্রিঙ্ক, একটা স্পাইস ইনফিউজড মর্নিং ড্রিঙ্ক মানে খেতে পারি তো অবভিয়াসলি আমাদের পুরো দিনটা খুবই এনার্জেটিক হাইড্রেটেড থাকবে। তো দেখো এবার মর্নিং ড্রিঙ্ক তো এক একজনের ক্ষেত্রে এক একটা বডি স্পেসিফিসিটি অনুযায়ী আমরা দিয়ে থাকি। তাও আমরা যেটা জেনারেলি আমরা রেকমেন্ড করে থাকি, আমরা জিরে মৌরি ভেজানো জল খেতে পারি। জিরে মৌরি ভেজানো জলটা কি হয়, আমাদের প্রথমত ডাইজেশনে হেল্প করে প্রচন্ড পরিমাণে, আমাদের অ্যাসিডিটিটাকে রেগুলেশনে হেল্প করে, আর নিজেই ওয়াটার কন্টেনিং যে ক্যাপাসিটিটা রয়েছে সেটাকে অবভিয়াসলি কন্ট্রোল করে। তাছাড়া আমরা জিঞ্জার ওয়াটার খেতে পারি, লেমন ওয়াটার খেতে পারি, এগুলো খুব ভালো কাজ করে। করিয়েন্ডার ওয়াটার অবভিয়াসলি খেতে পারি, সেগুলো মর্নিং ড্রিঙ্ক হিসেবে খুব ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি একটু মনে করে, ধরো আমরা তো অত স্কেডিউল মেনটেন করে খাবার দাবার খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু যতটুকুনি সম্ভব আমাদের চেষ্টা করতে হবে। তো কি হয় যে প্রপার যদি সাধারণত আমি এটা আস্তে আস্তে আমি একটুখানি ওয়েটের ব্যাপারটার দিকে যাই। কারণ ব্যাপারটা হচ্ছে ধরো যাদের ওয়েট প্রচন্ড পরিমাণে বেশি হয়, হ্যাঁ, তারা অনেক সময় কি হয় তারা জেনারেলি তাদের মধ্যে একটা খাওয়ার যে প্রবণতাটা টেন্ডেন্সিটা প্রচন্ড পরিমাণে বেশি থাকে। তো আমি তাদেরকে একটা সাজেশন দেব, তারা যদি খাওয়ার আগে একটু জল খায় বা কিছু করে, তাহলে কি হয় ওর পেটে অলরেডি জলটা গিয়ে অলরেডি একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছে, সেখানে স্পেসটা ফিল আপ করে দিচ্ছে। তো অলরেডি সে খাবার খেলে সেক্ষেত্রে ওর খাবারের যে নেওয়ার যে ইনটেক করার যে প্রবণতা সেটা একটু কমে যাবে। তো অবভিয়াসলি ইন বিটুইন মিল না খেয়ে খাওয়ার আগে বা খাওয়ার পরে জলটা খাওয়া। এবার মানুষজনের কোয়েশ্চেন আসবে যে ইন বিটুইন মিল কেন খাবো না। আমরা জেনারেলি তাই করে থাকি যে কিছু কিছু ক্ষেত্রে কারোদের হ্যাবিট থাকে। আমি বিভিন্ন পেশেন্টকে দেখি যে না আমি জল ছাড়া থাকতে পারি না, আমাকে খেতে গেলে একটু জল খেতেই হবে। তো আমি একটু বলি মানে বিষয়টা কি হয়, আমরা তো শুধুমাত্র খাবার দাবার বা জল এই ধরনের জিনিসপত্রগুলো ইনটেক করে থাকি। তো খাবার দাবার খাওয়ার সময় আমাদের প্রচন্ড ন্যাচারাল ওয়েতে বডিটা এত সুন্দরভাবে আমাদের ডিজাইন করা রয়েছে যে ওখান থেকে আস্তে আস্তে এনজাইম গুলো রিলিজ হয়, বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জেস দেখতে পাওয়া যায়। তো এনজাইম কি করে, ওই পার্টিকুলার এক একটা ফুডের উপর না এক একটা অ্যাকশন করে। বিভিন্ন ধরনের অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, গ্লাইকোলাইটিক ফুড রয়েছে। এবার অ্যামাইলো কথাটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট। তার মানে যে ধরনের এনজাইমগুলো কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে, যে ধরনের এনজাইমগুলো প্রোটিন বা ফ্যাটকে ব্রেকডাউন করে, সেই ধরনের এনজাইমগুলো যদি এক একটা পার্টিকুলার জিনিসের জন্য রিলিজ হয়ে থাকে বা কিছু ডাইজেশনে হেল্প করে, তো অবভিয়াসলি তারা ন্যাচারাল ওয়েতে করছে। তো সেই সময় যদি আমরা জলটা খেয়ে নিই তার কনসেন্ট্রেশনটা তো ব্রেক হয়ে যাবে, সেই যে কনসেন্ট্রেশনে এসে কাজ করছিল সেই কনসেন্ট্রেশনে এসে কাজ করতে পারবে না।
তো ইন বেটার জল খাওয়া অবভিয়াসলি খাওয়ার কিছুক্ষণ পর বা খাওয়ার আগে খাওয়াটা উচিত। মাঝখানে ইন বিটুইন কেউ জল খেও না, ডাইজেশন প্রসেসটা কিছু কিছু ক্ষেত্রে গিয়ে স্লো ডাউন হয়ে যায়। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা মেনটেন করতে পারে সবাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই। একজন জিজ্ঞাসা করছেন, ম্যাডাম হাউ ডু আই ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার নিডেড ফর আওয়ার বডি? মানে প্রত্যেকটা ব্যক্তির অ্যাকচুয়ালি মানে আমার বলো তোমার বলো বা যিনি কোয়েরি করছেন তার, তিনি কি করে বুঝবেন কতটা জল তার খাওয়া উচিত? যদিও এটাও আগে একটু বলেছে, তাও তুমি একটু ক্যালকুলেটেড ব্যাপারটা করে দাও। হ্যাঁ, প্রথমত তো এক একজনকার বডির ওয়েট অনুযায়ী, হাইট অনুযায়ী সেই ওয়াটারের যে কোয়ান্টিটি রয়েছে বা নিড রয়েছে সেটাকে আমরা ক্যালকুলেশন করি। যিনি কমেন্ট করেছেন তার বডির ফিচারটা জানলে আমার একটু ভালো লাগতো, যে তার বডি ফিচার অনুযায়ী আমি অবশ্যই তাকে ক্যালকুলেশনটা করে দিতাম। এই যে কথায় তো এখানে ক্যালকুলেটটা যাই করব সবকিছু ক্যালকুলেট বা কোয়ান্টিটি যাই হবে সবটাই বডি নিডস অনুযায়ী, বডি ওয়েট হাইট অনুযায়ী হবে। তো এটা আমরা কিছু করি না, এটা পুরোপুরি রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস থেকে করে দেওয়া। আমরা যারা নিউট্রিশনিস্ট রয়েছি বা ডায়েটিশিয়ান রয়েছি আমরা জানি সেটা। অবভিয়াসলি সেটা নির্ভর করে, সব থেকে বড় কথা আমাদের অ্যাক্টিভিটির উপরও কিন্তু আমাদের বডির নিডটা মানে জলের নিডটা নির্ভর করে। মানে আমরা সেডেন্টারি, মডারেট না আমরা কিন্তু হেভি ওয়ার্কার, সেটার উপর অবভিয়াসলি নির্ভর করে। আমি কোন প্রফেশনে বিলং করি, আমি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো এগুলো যদি একটুখানি মেনটেন করে যারা প্রফেশনাল ডায়েটিশিয়ান রয়েছে, যারা আসল ডায়েটিশিয়ান, তাদের কাছে গিয়ে যদি একটুখানি আপনি কনসাল্ট করেন তাহলে অবশ্যই মনে হয় ভালো। থ্যাংক ইউ, আশা করি আপনি উত্তর পেয়েছেন। এবার আমি একটু অন্যদিকে যাই। হাইড্রেশন নিয়ে আমরা কথা বললাম, ডিহাইড্রেশনে আমরা যাব। তো তার আগে আরো একটি কোয়েশ্চেন আমরা নিয়ে নেব। আচ্ছা, তো উনি জিজ্ঞাসা করছেন, ম্যাডাম আমি যদি সারাদিন বেশি পরিমাণে ফল খাই তাহলে কি জলের প্রয়োজন হবে? হ্যাঁ, যেটা বলি, হ্যাঁ আমরা ফল খেলে অবশ্যই মানে ফল সারাদিন ধরে তো ফল আমরা খেতে পারি না, কিছু কিছু একটা ভাগ থাকে। আমি একটুখানি এটা যদি বোঝাই, আমাকে সেই আবার 11-12 এর নিউট্রিশন সাবজেক্টটার প্রতি ফোকাস করতে হবে। আমি একটু বলি, সেটা হচ্ছে দু ধরনের টাইপস অফ ফুড আমরা জেনারেলি দেখে থাকি। একটা হচ্ছে তো প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ আওয়ার বডি, একটা প্রক্সিমেট প্রিন্সিপালস অফ আওয়ার বডি। সারা দিন ধরে কি আমরা ফল খাবো? আমরা একটা ভাত ডাল মাছ মাংস না খেয়ে, প্রথমত তো এটা পয়েন্ট টু বি নোটেড। আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা সারাদিন ফলও খাই, আমি জানলাম ফল আমরা সারাদিন ফলই খাচ্ছি, তো সেখান থেকে হয়তো কিছুটা আমাদের সেখান থেকে হয়তো কিছুটা জলের চাহিদাটা পূরণ হবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার বডি কিন্তু একটা সময় গিয়ে ট্রিগার করবে যে আমাদের জলের দরকার আছে বডিতে। তো এবার এই প্রোটেক্টিভ ফল আমাদের সাধারণত কি করে, ভিটামিনস মিনারেলস এগুলো থাকে, তো এরা আমাদের বডির প্রোটেকশনে হেল্প করে। মানে এরা সাধারণত কি করে যে কোনো ফরেন ইনভেডার্সকে আমাদের বডিতে ঢুকতে দেয় না, তো ন্যাচারালি এটাকে বুস্ট আপ করে। তো অবভিয়াসলি আমরা ফল তো খাবোই, ফ্রুটস ভেজিটেবলস তো খাবোই। ফল মানে এখন যেটা গরমের সিজনে যে ফল বেরিয়েছে, যে ওয়াটারমেলন থেকে স্টার্ট করে যা যা ওয়াটার কন্টেনিং ফ্রুটস গুলো হয়, মানে কিউকাম্বার থেকে স্টার্ট করে সমস্ত কিছু অবশ্যই খাবো। জাম, আম তো এখন ম্যাঙ্গো সিজন, মানে দারুণ আসছে ম্যাঙ্গো সিজন, ম্যাঙ্গো তো সবার ফেভারিট, আমার তো খুবই ফেভারিট। তো অবভিয়াসলি ওগুলো তো খাবোই, তার সাথে সাথে জলটাকেও খেতে হবে। জলের প্রয়োজন তো অবশ্যই শরীরে, শরীর নিজেই জানান দিয়ে দেবে যে আমার জলের প্রয়োজন। একদম ঠিক, আমি এই জায়গাটাতেই আসছিলাম যে শরীর কি করে আমাদেরকে বুঝিয়ে দেবে যে আমাদের জলের প্রয়োজন হয়েছে, অর্থাৎ কখন আমাদের বডি ডিহাইড্রেশন হয়েছে। এগুলোর সিমটমস কি কিছু আছে? বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তাহলে আমরা কোনো সাইন্স বা সিমটমস দেখে, লক্ষণ দেখে কি বুঝতে পারবো যে হ্যাঁ আমার বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে? হ্যাঁ, অবভিয়াসলি সেটা বুঝতে পারবো। আমি আমি যেটা পয়েন্টগুলোকে হাইলাইট করতে চাইবো সেটা হচ্ছে আমাদের ড্রাই মাউথ হয়ে যাবে, মুখের ভেতরটা আমাদের কোথাও না কোথাও গিয়ে শুকিয়ে যাবে, আমাদের কোথাও না কোথাও গিয়ে প্রচন্ড পরিমাণে একটা হাত পা কাঁপা, বা যাদের একটুখানি মানে অ্যাংজাইটি যারা যে ধরনের মানুষগুলোর মধ্যে বেশি রয়েছে সেই মানুষগুলো তাদের হাত পা কাঁপতে থাকবে অবভিয়াসলি। তারপর আমাদের শরীর থেকে প্রচন্ড পরিমাণে সোয়েটিং হতে থাকবে।
আমরা যদি একবার একটুখানি বুকে হাত দিয়ে নিজেই একটুখানি নিজে ফিল করতে পারি, প্রচন্ড পরিমাণে হার্টবিট, প্রচন্ড পরিমাণে ফেইন্টেড হবে অবভিয়াসলি, আমাদের চোখে মুখেই বোঝা যাবে, আমাদের স্ক্রিবেল স্কিন হয়ে যাবে, অবভিয়াসলি দেখেই বুঝতে পারা যাবে, চোখে মুখে একটা রুক্ষতার ভাব, একটা টেনশনের ভাব, মানে এটা দেখলেই বুঝতে পারা যাবে অবভিয়াসলি। মুখটা একটু পেল স্কিন টাইপের হয়ে যাবে একটুখানি। কিছু কিছু ক্ষেত্রে তো জল যদি বিভিন্ন মানে অনেক দিন ধরে না খাওয়া, মানে অনেক দিন ধরে যদি কম পরিমাণে খাওয়া হয়, তাহলে কি দেখতে পাওয়া যাবে, কিছু কিছু ক্ষেত্রে ডিসপিগমেন্টেশনসও আমাদের দেখতে পাওয়া যাবে, বডি পিম্পলস দেখতে পাওয়া যাবে, মানে সেখানকার সাথে অবভিয়াসলি হরমোনাল ইমব্যালেন্স তো রিলেটেড রয়েইছে অবভিয়াসলি। তো এটা তো আছেই। আর কিছু কিছু মিথসকে আমি একটুখানি বলতে চাই, তো তুমি আগে একটুখানি প্রশ্ন করে কিছু বলছিলে মনে হয়। হ্যাঁ, তুমি বলতে পারো, কারণ এই জায়গাটাতে আমি তুলে ধরতাম যে এই যে ডিহাইড্রেশনের সাথে একটা বড় সমস্যা দাঁড়িয়ে যায়, মানুষ বুঝতেই পারে না। ধরো আমার একটা স্কিন ইস্যুস হয়েছে, অনেকেই ডাক্তারের কাছে যান বা অনেকে নিজেই ট্রিটমেন্ট করেন, বিভিন্ন প্রোডাক্টস ইত্যাদি ইত্যাদি নিজের স্কিনের উপরে অ্যাপ্লাই করতে থাকেন দিনের পর দিন, এবং সেটা কিন্তু ওয়ার্স হয়ে যায় কিছু মাস পরে। তো তখন আমরা এটুকু বুঝতে পারি না যে বাইরে থেকে আমরা যতই কসমেটিক অ্যাপ্লাই করি না কেন, সেটা ততক্ষণ ছাড়া দেবেই না যতক্ষণ না তুমি তোমার ইনার প্যারামিটারস গুলোকে হাইড্রেশন দাও, মানে মেনলি তুমি জল খাও। এরকম অনেক ব্যক্তি আছেন যারা ভিতর থেকে এবং বাইরে থেকে হাইড্রেশন ভালোভাবে দেন না। অনেকের সমস্যা থাকে, বিশেষ করে মেয়েদের মধ্যে, যে চুল পড়ার একটা প্রবণতা। তারপরে দেখবেন যারা বাইক চালায়, সেই সমস্ত ছেলেদের কথা বলছি, হেলমেট পরার সাথে সাথে প্রচুর হেয়ার ফল। হ্যাঁ, হেলমেট পরতে একটু হেয়ার ফল হয়, কিন্তু আমরা কি প্রপার জল পান করছি সেটা দেখা খুব জরুরি, এবং সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা এসে যায়। তো আমি বাইরে থেকে যতই পার্লার ট্রিটমেন্ট করি, প্রোডাক্ট অ্যাপ্লাই করি না কেন, যতক্ষণ না হাইড্রেশনটা বজায় থাকবে, কোনো দিনই তোমার স্কিন হেলথ, হেয়ার হেলথ ভালো হতে পারে না। আরেকটা কথা আমি একটু বলি, পার্লারের কথা যখন তুমি বললে, সেটা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় যারা একটুখানি অ্যাডভান্স টেকনোলজি নিজের পার্লারের মধ্যে এনেছে, তারা কিন্তু নিজেরাই ফেসিয়াল করবার আগে এক গ্লাস জল খেতে তোমাকে বলবে। তার কারণ হচ্ছে, আমি এখানে আমাদের জায়গাগুলোতে আমি দেখতে পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে তারা জল খেতে বলে। তখন যদি জিজ্ঞাসা করা হয় যে কেন, বলবে যে না, জল তোমার বডি থেকে টক্সিনকে ফ্লাশ আউট করে দেয়, তো তুমি যদি জল খাও তোমার বডিটা, আসলে কি হয়, আমাদের ফেসিয়াল করলে তো পোর্স যে লক গুলো থাকে সেগুলো তো খুলে যায়, তো জল খেলে কি হয়, একেবারে একদম ডিটক্সিফাই হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্কিন। তারপর আমাদের বডিতে তো ন্যাচারাল ডিটক্সিফায়ার প্রেজেন্টই রয়েছে। কেন যে মানুষজন এই ওভার হাইট এই ডিটক্স ওয়াটার বা এই বনকাঠিরার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যে ইনটেক করছে, আমি তো মানে এখন সত্যিই ভেবে পাচ্ছি না, এত ওভার হাইট হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই গনকাঠিরা বা ডিটক্স ওয়াটার, সবাই এখন এটাই খাচ্ছে, আমি তো কারণ খুঁজে পাচ্ছি না কেন। আমি এটাই কি তোমাকে জিজ্ঞাসা করতাম যে এই যে ডিটক্স ওয়াটারের একটা ট্রেন্ড আগের গরমকাল থেকে মোটামুটি এগুলো চলছেই, মানে চলবেও, এরকম একটা ট্রেন্ড চলছে ডিটক্স ওয়াটার খাওয়া। হাইড্রেশনটা কতটা বজায় থাকবে জানি না, মানুষ ওয়েট লসের নেশাতে বুঁদ হয়ে ডিটক্স ওয়াটার পান করছে, এবং তার মধ্যে বিভিন্ন কাটা ফল, সবজি ইত্যাদি দিয়ে সেটাকে অ্যাসিডিক করে তার পিএইচ এর একদম দফা রফা করার পরে সেটা রীতিমতো পচে যায়, ঠিক আছে, পুরোপুরি পচে যায়। তারপরে সেটা সারাদিন ধরে খাচ্ছে, কি লাভ হয় আমি জানি না। তো আমি এইটাই তোমাকে একটু কোয়েরি করবো। আরেকটি নতুন জিনিস, যদিও নতুন নয়, পুরনো, সেটা হচ্ছে গোন্দ কাটিলা বলা হয়, বা গোন্দ কাতিরা অনেকে বলেন। তো গোন্দ মানে আঠা, এই জিনিসটা কি একটু আমাদের বলো, আর এটা খাওয়ার সুবিধা এবং অসুবিধা দুটোই বলবে। আর অবভিয়াসলি এটা একটা ওভার হাইপড একটা খাবার অবভিয়াসলি, তো সেই জায়গাটাতে এখন আবার আমরা চলে এসেছি, এটা কতটা হেল্পফুল বা হেল্পফুল নয়, এটা যদি একটু শেয়ার করো। তো যেটা বলি, ওই যে মানুষের প্রত্যেকবার একটা ট্রেন্ড ফলো করতেই হবে, কোনো একটা জিনিস ওভার হাইপ হয়ে গেল মানে ওটাই এখন ফলো করতে হবে, ওটা করা মানে একটা সবকিছুর পেছনে কি বলতো, আমাদের একটা মাইন্ডসেট কাজ করে যে না, সবাই পজিটিভ মাইন্ড নিয়ে খাচ্ছে, তার মানে আমি খেলে আমারও হবে। আলটিমেটলি কিন্তু ওই পার্টিকুলার জিনিসটার জন্য হচ্ছে না, হয়তো সে তার লাইফস্টাইলে কিছু মডিফিকেশন এনেছে,
সেটার জন্য হয়তো সে ওয়েট লস করছে বা ন্যাচারাল এই জিনিসপত্রগুলো হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে তার না একটা মাইন্ডসেট কাজ করছে যে ওইটা খাচ্ছি বলেই আমার হয়তো যে এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের বডিতে মানে পজিটিভ রেজাল্টস বডিতে দিচ্ছে। তো আমি একটু বলি ডিটক্স ওয়াটারের কথাটা। নর্মাল তো আমরা যে পিএইচ এর মধ্যে, প্রথমত তো এখানে পিএইচটা একটা ম্যাটার করে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা তো নর্মাল পিএইচ, নিউট্রাল পিএইচ এ জল খেয়ে অভ্যস্ত। তো যখনই আমাদেরকে ওই জলের ভিতরে কোনো কিছু আমি মিশিয়ে দিচ্ছি, শরীরকে ডিটক্সিফাই করবার জন্য আরো চেষ্টা করছি, তখন কি হচ্ছে ওই যে তুমি বললে যে অ্যাসিড অ্যালকালাইন ওই ব্যাপারটা তো একদমই দফারফা হয়ে যায় জিনিসটা, মানে সত্যি করেই একদমই তাই, দফারফা হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে তো আবার বলে কাঁচের বটলে রেখে জিনিসটাকে পুরো রাত রেখে দাও, আবার সকাল থেকে সারা দিন তুমি অল্প অল্প করে খাও। এবার ব্যাপারটা হচ্ছে ওই ফলের মধ্যে এমনিতেই প্রচন্ড পরিমাণে ওয়াটার থাকে। দ্বিতীয়ত হচ্ছে একটা শসা বা নর্মাল তুমি কলা একটু কিছুক্ষণ কেটে রাখো, তাদের অবস্থা কি হয়ে যায় ভাবো তুমি। আর তারা আবার যদি তারা শুকনো জায়গা থেকে অভ্যস্ত, এবার তাদেরকে যদি আমি বলি চ বাবা না বাবা তুমি শুকনো জায়গায় থেকো না, তুমি জলের ভেতর ডুবে থাকো, ও কি করে থাকবে? ওদের তো একটা প্রথমত তো ওরা কমফোর্টেবল ফিল করবে না, দ্বিতীয়ত আমরাও কমফোর্টেবল ফিল করবো না সেটা খেলে। তো আমি অবভিয়াসলি বলবো তুমি নর্মাল যদি অনেকে দেখবে লেবু অ্যাড করে, আদা এই সমস্ত অ্যাড করে, তো লেবু অ্যাড করলে যেটা হয় সেটা যেটা জেনারেলি হয়ে থাকে কিছুক্ষণ পর কিন্তু জলটা তেতোই হয়ে যায়। সবাই তো আবার ফাইবার দরকার সবার, আবার খোসা সমেত দেয়। প্রথমত তো খোসা সমেত ফল খাও, ঠিক আছে, অবভিয়াসলি খাও, ফাইবার অবভিয়াসলি খাও, কিন্তু যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে যখনই তুমি জলের ভেতর ওটাকে অনেকক্ষণ ধরে মিশিয়ে রাখছো না, প্রথমত তোমাকে আগে মেক শিওর ভেজিটেবলসটা ভালো করে ক্লিন হতে হবে। কারণ প্রত্যেকটা জায়গায় এখন অ্যাডাল্টারেশন মিশিয়ে বা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ইউজ করে এমন অবস্থা হয়ে যাচ্ছে, অনেকে তো ওটা তো কুকড না, ওটা তো আনকুকড আনছে। তো অবভিয়াসলি মেক শিওর দ্যাট ওটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এইসব ডিটক্স ওয়াটারের কোনো দরকার নেই, আমার বডি ডিটক্সিফিকেশনের কিচ্ছু দরকার নেই। একটা সময় গিয়ে খেলাম, আমার ক্ষেত্রে বডির ক্ষেত্রে উপকারী, সব ঠিক আছে, কিন্তু আমাদের বডিতে ন্যাচারাল ডিটক্সিফায়ার কি কি আছে? আমাদের বডিতে ন্যাচারাল ডিটক্সিফায়ার হিসেবেই তো কাজ করে লিভার, কিডনি, স্কিন, এই প্রত্যেকটা জিনিসই তো আমাদের বডিতে ন্যাচারাল ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। কেন বাবা ওদের কাজে আমি বিঘ্নি দিয়ে আমি আবার আরেকটা ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের মতো আবার এক্সট্রা একটা ফ্যাকাল্টি রিক্রুট করবো? কোনো দরকার নেই ডিটক্স ওয়াটার খাওয়ার। ডিটক্স ওয়াটার যাদের খেতে ইচ্ছে হবে অবভিয়াসলি খাও, কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে খাও। আচ্ছা, এবার আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই। ব্রততী জিজ্ঞাসা করছে কি লেবুর রস যদি আমরা মিক্স করে খাই জলের মধ্যে, সেটা কি উচিত না উচিত নয়? আচ্ছা, নর্মাল আমি একটুখানি বলে থাকি, লেবুর রস মিক্স করে যদি আমি একটু খাই, আমি একটু বলি, নর্মাল হচ্ছে সবার তো আর মানে অ্যাসিডিটির লেভেলটা বডিতে সেম হয় না। কিছু কিছু ক্ষেত্রে আবার সবাই অনেকে বলে যে অ্যাসিড, একটা সাইট্রিক অ্যাসিড তো থেকেই যায়, অনেক সময় অনেকে খালি পেটে খায়, অনেকে জলে মিশিয়ে খায়, এই সমস্ত একটা কনসেন্ট্রেশনের ব্যাপার থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কখন আমরা খাচ্ছি, ওটা নিজের স্টোমাকে খাচ্ছি না ইন বিটুইন আমরা ওই খাওয়ার মাঝখানে খাচ্ছি বা কিছু খাচ্ছি, তো সেটার উপর ডিপেন্ড করে। অবভিয়াসলি জলের সাথে মিক্সড করে খেতেই পারি, কি আর হবে, এর বেশি হচ্ছে ভাইটামিন সি তো থাকে, ওটা তো ওয়াটার সলিউবল ভাইটামিন, জলের ভিতর মিশেই যায়, অসুবিধা তো কিছু নেই, খেতেই পারি, কোনো ব্যাপার না। কিন্তু মেক শিওর দ্যাট আমাদের এটা মাথায় রাখতে হবে তার কি কি কমপ্লেক্সন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তাকে দেওয়াটা উচিত। তার মাইন্ডসেট একটা হয়েই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে আমার লেবু খেলে প্রচন্ড অ্যাসিডিটি হয়ে যায়, লেবু সকালবেলা উঠে খাচ্ছি আমি রোগা হওয়ার জন্য, এটা একটা ব্যাপার। লেবু এই রোগা হওয়ার ক্ষেত্রে তো লেবু কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। লেবু কি করে, জেনারেলি কি করে, আমাদের মেটাবলিজম রেটটাকে বুস্ট আপ করে দেয়, সেক্ষেত্রে লেবুটা খুব ভালো। বা ভাইটামিন সি এর সোর্স পেতে গেলে অবভিয়াসলি খুব ভালো, কিন্তু ওই রোগা হওয়ার পেছনে যে এর কত ভূমিকা আছে আমার তো সন্দেহ রয়েছে। আর অনেকে আবার গরম জলেও লেবু মিক্সড করে খায়, যেটা একদমই এই জায়গাটাই এক্স্যাক্টলি আমি এই জায়গাটাই তুলে ধরতে চাইছিলাম যে অনেকের একটা ধারণা গরম জলে লেবু বা লেবু মধু ইত্যাদি, তো গরম জলে প্রথম কথা লেবু দেবেই না, কারণ গরম জল একেবারেই দেবে না, কারণ ভিটামিন সি রিচ একটা ফ্রুট, যেটা ওয়াটার সলিউবল ভিটামিন অবশ্যই, কিন্তু ভিটামিন সি তো হিট স্টেবেলও। তো সেই জায়গায় যখনই গরম জলে আমি ভিটামিন সিটা দিচ্ছি,
সেটা লেবু হোক বা অন্য কোনো ভিটামিন সি রিলেটেড খাবার বা ফুড, সেই জায়গায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, গরম বা lukewarm, হ্যাঁ, নষ্ট হয়ে যাবে, তাছাড়া খুব আমরা স্বাভাবিক। নিজেরাও কিন্তু করেছি, আমরা নিজেরাও করেছি বা আমরা নিজেরাও জানি, যেটা হচ্ছে যে গরম জলে ভিটামিন অ্যাড করা হোক, যে যাই হোক না কেন, এর তো কার্যকারিতাই বিনষ্ট হয়ে যায়। প্রত্যেকটা ফলকে বলো বা প্রত্যেকটা আমরা নিজেরাই আমাদের নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরোতে পারি না, তো একটা ফল বা একটা সবজি কিভাবে বেরোবে নিজের কমফোর্ট জোন ছেড়ে? তাকে সে তো একটা নর্মাল পিএইচ বা নর্মাল একটা ওয়াটার ইন্টেন্সিটির মধ্যে কাজ করে, তাকে যদি এবার বলা হয় যে না গরম জলে গিয়ে তুমি কাজ করো, অবভিয়াসলি সে কমফোর্টেবল ফিল করবে না, আমাদের বডি হিতে বিপরীত হবে, লাভের লাভ কিছুই হবে না। প্রতি এটাই জিজ্ঞাসা করেছে, আশা করি তুমি উত্তর পেয়েছো। ভিটামিন সি এর জন্য যদি তুমি খেতে চাও, তাহলে নর্মাল বা প্লেন ওয়াটারে মিশিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। গরম ভাত, গরম ডাল, গরম জল এগুলোর মধ্যে মিশিয়ে খেও না, তাহলে ভিটামিন সি তুমি পাবে না, কারণ ভিটামিন সি ভীষণ হিট সেভেন। আরো একটা জিনিস অ্যাড করব, অনেকে আমলকি কিনে আনেন ভিটামিন সি এর জন্য ভীষণ ভাবে, তারপরে কি করেন, আমলকিটাকে সান ড্রাই করে ফেলে, শুকিয়ে। সান ড্রাই মানে প্রচন্ড উষ্ণতাতে তুমি তার পুরো নির্যাসটাকে শুষে নিচ্ছ, তাহলে হ্যাঁ, ভিটামিন সিটা কি করে বাঁচবে বলো তো? টোটালি হ্যাঁ, রং মেথড, রং প্রসেস, তাই আসলে না? সবথেকে হ্যাঁ, যে ওটাকে প্রিজার্ভ, ওটা একটাকে আমি প্রিজার্ভ করে রাখলাম, কিন্তু আলটিমেটলি প্রিজার্ভ করে রাখবার জন্য যদি আমি খাই, তাহলে তোমার দরকার নেই, রোজ ফ্রেশ জিনিস এনে ফ্রেশ জিনিসপত্র খাই আমরা, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আবার দেখবে ভাতের মাড়ের সাথে লেবুর জল অ্যাড করে খায়, মানে আমলকির রস বা লেবুর জল অ্যাড করে খায়। প্রথমত খাক, অসুবিধা কিছু নেই, কিন্তু ভাতের মাড়ের সাথে যখন তুমি খাচ্ছ, তখন যেন সেটা গরম না থাকে, এটা একটাখানি মাথায় রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাতের মাড়টা লোকজনে কেন খায়, লোকজনে তো ভাবে যে এই যে ভাত খাচ্ছি সেখানেই সব পুষ্টি আছে। ভাতের মাড়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওয়াটার সলিউবল যে ভাইটামিনস গুলো, সবাই এইটুকুনি মাইন্ডসেট নিয়ে খায় যে ওখানে প্রচন্ড পরিমাণে ভাইটামিনস রয়েছে বা কিছু, সেগুলো আমাদের প্রচন্ড পরিমাণে শরীরকে হেল্প করবে, কিন্তু একটা সময় গিয়ে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, ও কিন্তু হিটে অলরেডি ঠিক কতটুকুনি ভাইটামিন বজায় রেখেছে সেটা একটা সন্দেহ রয়েছে। তো অবভিয়াসলি এই সব কিছু মিথস গুলোকে একটুখানি মাথা থেকে তোমরা যদি একটু দূর করো, মনে হয় ভালো হয়। আর গনকাচিরার কথাটা আমি যেটা একটুখানি বলি, যেটা আমি আর একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে যেটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে গনকাচিরার ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে কাতিরা এই যে অনেক দিন ধরে কিন্তু মানে জিনিসটা রয়েছে, এখন ওভার হাইপ হয়েছে, কে এনেছে মানে সোশ্যাল মিডিয়ার জগতে আমি সেটা জানি না, হট করে একটা ওভার হাইপ হয়ে গেছে। আমি নিজে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সেটা হচ্ছে আমি কাউকে যদি গনকাঠিটা দিয়ে থাকি, অবভিয়াসলি সেটা হাইড্রেশনের জন্য আমরা দিয়ে থাকবো, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যাদের একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি রয়েছে, যাদের একটু ব্রঙ্কাইটিস প্রবলেম রয়েছে, তারা অবভিয়াসলি কাচিরাটা একদমই ফুললি অ্যাভয়েড করো। কাচিরা বলো বা এই যে চিয়া সিডের যে হাইপস আছে, সেগুলো চিয়া সিডের একটা ইটসেলফ বেনিফিটস রয়েছে, অবভিয়াসলি বেনিফিটস রয়েছে। সবার তো মানে ভালো দিক যেমন থাকবে, খারাপ দিকও থাকবে। তো মানুষজন কি করে, সারা দিন ধরে মানে ওই গনকাচিরার জল খেয়ে যাচ্ছে, ওর হাইড্রেশন দরকার বাবা, সবসময় ওই গনকাচিরার জল খেয়ে যাচ্ছে, এইটা করো না। ওই যে যেটা বললাম, ওয়াটার ইনটক্সিফিকেশন হয়ে যায় বডিতে, ওটা প্রচন্ড প্রবলেম করে। দ্বিতীয়ত হচ্ছে ওর যেহেতু টক্সিন বার করার কথা শরীর থেকে, হাইড্রেশন করার কথা, ও তো টক্সিন বার করে দেবে। তো সে যে কোন যেভাবেই হোক, হতে পারে তোমার কোনোভাবে লুজ মোশনের থ্রুতে হোক বা হতে পারে কোনো বমির থ্রুতে হোক, তোমার শরীর থেকে বেরিয়েই যাবে। এবার সাধারণত কি হয়, যাদের ব্রঙ্কাইটিস বা অ্যাজমাটিক টেন্ডেন্সি থাকে, তাদের তো অলরেডি লাংসটা বা ব্রঙ্কিওলটা অলরেডি তো ইনফ্লামড হয়েই থাকে। এবার নর্মাল ধরো ঠান্ডা জল খাচ্ছে, তাদের একে ঠান্ডা লাগার টেন্ডেন্সি, নর্মাল জল খাচ্ছে, তো সেক্ষেত্রে তো প্রবলেম হবে। তো এই কিছু কিছু প্রিকশনস গুলো মেনটেন করে থাকো, দরকার নেই গনকাঠিটার জল খাওয়ায়। যেগুলো বললাম ন্যাচারাল যে প্রসেস রয়েছে, সেগুলো অবভিয়াসলি তুমি মেনটেন করো। মানে অনেকে আবার চা কফি খেয়েও বলে যে এটা তো জলের প্রোডাক্ট খাচ্ছি, তাহলে কি দরকার আছে? খাও তুমি অবশ্যই, কিন্তু নন কার্বনেটেড উইদাউট সুগার কোনো লিকুইড ইনটেক করো, সেটা বরঞ্চ তোমার শরীরকে আরো হাইড্রেটেড রাখবে। এই মিষ্টি জিনিস খাওয়া মানেই ডিহাইড্রেশন, একদম। আচ্ছা, ব্রততে আরেকটা কোয়েশ্চেন করেছে যে কিশমিশ বা কাজু এগুলো নিয়ে কি কোনো খাবার পার্টিকুলার নিয়ম আছে? মানে ও জানতে চাইছে কিশমিশ যে আমরা খাই,
আয়রন, হিমোগ্লোবিন এই সমস্ত কথাও অনেক সময় বলে থাকি। তো সেই জায়গাতে কিশমিশের কিছু নিয়ম আছে কি সেইটা একটু বলে দেবে। আর এই জায়গায় তিয়াশা তো বলবেই, তো আমি একটা কথা বলবো, ও আগে কিছু রেসিপিস দিয়েছে যার মধ্যে স্পাইস ইনফিউজড ওয়াটার রয়েছে। তো সেই জায়গাতে কিশমিশের জলও কিন্তু আমাদের হাইড্রেশন বজায় রাখবে। অনেকেই কিন্তু কিশমিশকে ওভারনাইট সোক করে তার হুম জলটা খেয়ে থাকেন এবং এটা প্রেসক্রাইব করা হয়। তার কারণ হুম হচ্ছে অসমোসিস, মানে যেটা awesome. অন্ত অভিস্রবণ প্রক্রিয়া আমরা বলি খুব সিম্পল ভাষায়, যে হুম কোষান্তর দ্রবণের সঙ্গে আমাদের যে দ্রাবক অর্থাৎ জল, যেটা জল সার্বজনীন দ্রাবক, সেটা মিশে যায়। তো তার যে গুণাগুণগুলো সেগুলো জলে চলে আসে। তো মানে একদম ডেফিনেটলি কিশমিশ ভেজানো জল তুমি খেতেই পারো। বাকিটা তিয়াশা তুমি বলবে, কিশমিশ বা কাজু খাবার কোনো নিয়ম এবং এগুলো কি সত্যি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে? হুম। এবার আমি একটু বলি, ওই যে তুমি বললে যে আন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় আমাদের বডির স্পেসিফিসিটি, যেটা আমরা বলি হাইপোটনিক হাইপারটনিকের যে ব্যাপারটা চলে আসে, যেটা সেটা অবভিয়াসলি হেল্প করে। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি আয়রন বা হিমোগ্লোবিনের সোর্স বাড়ানোর জন্য পার্টিকুলার ওই কিশমিশ বা কাজুটাকেই বাচ্চা কেন, তুমি নর্মাল তো বেদানাও খেতে পারো, নর্মাল তুমি খেজুর খেতে পারো, ডেটস খেতে পারো, এগুলো সব খেতে পারো, ঠিক আছে। আর কিশমিশটাকে যদি তুমি খাও ওয়াটার ইনফিউজ করে খাও, কোনো ব্যাপার না। তবে একটা জিনিস আমি একটু বলি, আমি নিজে কিছুদিন আগে পর্যন্ত বা কয়েক মাস আগে আমি একটু কিশমিশ ভেজানো জল আমি খেয়ে আমি নিজের সিমটমস গুলোকে দেখতে চাইছিলাম আমার কি হয়। তো জেনারেলি আমার যেটা হলো সেটা হচ্ছে আমি অ্যালার্জেটিক টেন্ডেন্সি রয়েছে আমার মধ্যে প্রচুর, আমার মধ্যে অ্যালার্জেটিক টেন্ডেন্সিটা ইনক্রিজ করে গেল। এবার পার্টিকুলারলি কিন্তু ওই জিনিসটার জন্যই হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে মানে কন্টিনিউ করো ঠিকই, কিন্তু মানে 2 দিন বা 3 দিন ইন্টারভেলে তুমি কন্টিনিউ করো, তবে অবভিয়াসলি তুমি তার গুণাগুণটাকে বজায় রাখতে পারবে। তো এটা একটা ব্যাপার থাকে। আর কাজু কিশমিশ তুমি ওভারনাইট সোকড করে খেতেই পারো, প্রবলেম কিছু হবে না। ওভারনাইট সোকড করে খাওয়ার অর্থই হচ্ছে তোমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম যদি নর্মাল খেয়ে থেকে থাকে, ওভারনাইট সোকড করে খেলে ওই অ্যাসিডিটির প্রবলেমটা খুব একটা হবে না। যে হার্শ যে ব্যাপারটা থাকে ওটা তো নরম হয়ে যায়, স্কিনটা নরম হয়ে গেলে তোমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে আর কোনো ইনফ্লামেশন হবে না। এটা একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ দিদি তোমার কথাটা একটু শোনা যাচ্ছে না। ও, নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাব। মানালি সাহা জিজ্ঞাসা করেছেন, উনি জিজ্ঞাসা করছেন যে কাঁচা আম বা কাঁচা আমলকিকে যদি আমরা রান্না করে খাই তাহলে কি ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়? হুম, এটা একটা ব্যাপার। ওই যে বললাম যে ওইটা তো ওয়াটার সলিউবল একটা ভাইটামিন, আমলকি বা কিছু বা এই ধরনের জিনিসপত্র ক্ষেত্রে কি প্রবলেম হয়, তো সেক্ষেত্রে ভিটামিনটা অবশ্যই নষ্ট হয়ে যায়। এবার তুমি যদি ভাইটামিন সি বা মানে ভাইটামিন সির সোর্স পেতে চাও, তুমি কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারো। ন্যাচারাল প্রিজারভেটিভ অনেক কিছু হয়, ন্যাচারাল প্রিজারভেটিভ ওয়েতে তুমি প্রিজার্ভ করে রাখতে পারো। প্লিজ কুক করে খেও না। ওই যে ভাতের শেষে একটা ওই যে চাটনি খাওয়ার একটা ক্রেজ সবার ভেতর চলে আসে, চাটনিটা খাবো, ওই চাটনি খাওয়ার ক্রেজটা একটু যদি তুমি কম করো আমার মনে হয় ভালো হয়। কারণ ওদের তো একটা ইটসেলফ স্বাদই থাকে, সেই স্বাদটা নাও। সেক্ষেত্রে রান্না করা কুকড যেটা, সেটার মধ্যে কোনো জিনিসটাই থাকে না, মানে ওই যে মেইন যে ব্যাপার যেটার জন্য আমরা খাচ্ছি সেই বিষয়টাই নষ্ট হয়ে যায়। তো আর কি করা যাবে। একদম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা একটু ডিহাইড্রেশনের পার্টে চলে যাব। তো হুম ডিহাইড্রেশন নিয়ে তুমি বলেছো যে ডিহাইড্রেশন অনেক সময় আমাদের কিছু সিমটমস আমরা খেয়াল করি বা বুঝতে পারি যে আগে থেকে, কারণ আমাদের স্কিন, আমাদের বডি, আমাদের হেয়ার আগে থেকেই কিন্তু একটা সিমটমস দেয় যে জলের হুম ঘাটতি আছে, জল তুমি খাও। তো এই ডিহাইড্রেশনের ব্যাপারগুলো নিয়ে আমি তোমাকে বলবো, ডিহাইড্রেশন কখন হয় যদি একটু বলো। আচ্ছা, ডিহাইড্রেশন কখন হয় বলতে গেলে আমার ফার্স্টে মাথায় রাখতে হবে যে ডিহাইড্রেশন যদি হয়, ওই তো বডি প্রথমত 1 নম্বর সিগন্যাল দেবে যে শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু সিমটমস দেখেই তো আমরা সেটা বুঝতে পারবো যে আমাদের ডিহাইড্রেশনটা হয়েছে শরীরে। মানে জেনারেলি কি হয়, আমরা দেখছি সারাদিন জল খেয়েই যাচ্ছি, কিন্তু কোনো না কোনো ভাবে সেটাকে ইনপুট তো করছি, আউটপুট করছি না ঠিক মতো করে। তো তখনই আমাদের বডি ডিহাইড্রেশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে।
দ্বিতীয়ত। আর ফার্স্ট প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে ডিহাইড্রেশন হয়ে গেলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে মানে বডি ডিহাইড্রেশন যখন হবে তার মানে ন্যাচারাল যে ডিটক্সিফায়ার গুলো সেগুলো বডিকে ঠিক মতো করে ডিটক্সিফাই করতে পারছে না, বা কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। যেমন আমাদের যেটা আমি ফার্স্টে তোমাকে বললাম যে হাইপোথ্যালামাস যে আমাদের থার্স্ট গ্ল্যান্ড হিসেবে কাজ করে, সে সে যে রিসেপ্টরকে ট্রিগার করবে যে তোমার তেষ্টা পেয়েছে বাবা জল খাও, সেটার জন্য সেক্ষেত্রে দেখা যাবে যে এডিএইচ হরমোনের একটা ভূমিকার কথাটা আমি একটু চলে আসি। এডিএইচ হরমোন জেনারেলি কি করে, আমাদের জলের যে পুনঃশোষণের যে মাত্রা সেটাকে রেগুলেট করতে হেল্প করে, এবং আমাদের জল তেষ্টা পাবে কখন, কি হবে না হবে, ও কিন্তু একটা মানে সেই নারদের মতো একটি ভূমিকা পালন করে। হ্যাঁ, তো অবভিয়াসলি হরমোনটাকেও কিন্তু আমাকে, হরমোনের কথাটাকেও কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলবো যে এই এডিএইচ হরমোনকে কন্ট্রোল করা তো আর নিজের হাতে থাকবে না, তার থেকে বাবা একটু জল খাও ঠিক মতো করে। অবভিয়াসলি যেটা বললাম যে টেস্টি করে জল খাওয়ার একটা ব্যাপার বললাম। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা স্যুপও ইনটেক করতে পারো, অনেক সময় স্যুপের মাধ্যমেও তুমি জল ইনটেক করতে পারো। তো এগুলো একটুখানি মেনটেন করো। আর কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমাদের ইউরিনেশনের কিছু প্রবলেম হয়ে যায়, মানে ডার্ক ইউরিনেশন হয়, কোনো ইউরিনেশন মানে ইউরিনেশন করতে গেলে ঠিকমতো করে আমরা পুরো ইউরিনেট করতে পারি না। হ্যাঁ, তো জ্বালা যন্ত্রণা এরকম পেটে, তলপেটে, মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি বলি তলপেটে যন্ত্রণা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে আবার মাথাও ব্যথা করে, মাথা যন্ত্রণাটাও কিছু কিছু ক্ষেত্রে চলে আসে, এগুলো ক্লিনিক্যাল সিমটমস। তো এই সিমটমস গুলোকে কন্ট্রোল করতে গেলে যদি একটু জল খাই আমরা একটু ভালো হয় তাহলে। আচ্ছা, আর কি কোয়েশ্চেন এসছে যে আমাদের শরীর হাইড্রেট বা রিহাইড্রেটেড আছে কিনা সেটা বোঝার উপায় কি কিছু আছে? মানে উনি জিজ্ঞাসা করছেন ওভার নিউট্রিশন কি পেয়ে গেছেন, এটা কি বোঝার কোনো উপায় আছে? কারণ অনেক সময় হয় না যে আমরা অতিরিক্ত জল খেয়ে ফেলি, মানে জল খেতে হবে এই বুঝে ডিটক্স ওয়াটার ইত্যাদি ইত্যাদি প্রচুর জিনিস আমরা খেয়ে নিচ্ছি, রিহাইড্রেশন তো দূরের কথা, রিহাইড্রেট হয়ে যাচ্ছে বা হাইড্রেশন যতটা দরকার তার থেকে ওভার হাইড হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো বোঝার কি কোনো উপায় আছে বা সিমটমস কিছু আছে কি? হ্যাঁ, আমি একটু বলি, অবভিয়াসলি উপায় রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে হাইড্রেটেড হয়েছে সেটা বোঝার একটা উপায় রয়েছে, যে আমরা যদি ঠিকমতো করে হাইড্রেশন মেনটেন করি শরীরে, অবভিয়াসলি আমাদের যেটা হবে স্কিন গ্লো করবে, সব থেকে বড় কথা স্কিন গ্লো করবে, স্কিনের মধ্যে ওইসব ভাব থাকবে না, আমাদের মধ্যে একটা এনার্জি লেস এনার্জেটিক যে ফিলটা হচ্ছিল, ফেন্টনেস যে ফিলিংটা হচ্ছিল সেটা আর থাকবে না, আমাদের মধ্যে প্রত্যেকটা কাজে এনার্জি করবার জন্য প্রত্যেকটা কাজে আর কি এনার্জি আসবে। প্রথমত তো হাইড্রেটেড থাকলে তো এইসবগুলো দেখতে পাওয়া যাবে। আর যদি রিহাইড্রেটেড মানে প্রচন্ড পরিমাণে রিহাইড্রেটেড হয়ে যায়, তাহলে বডিতে তো কোথাও ভাবে ওয়াটার ইনটক্সিফিকেশন দেখতে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে কি প্রবলেমটা হবে, আমাদের ওয়াটারি স্টুল হবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডায়রিয়াল যে টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, ডায়রিয়াল টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে প্রচন্ড পরিমাণে, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইনফ্লামেশন হবে, কিছু কিছু ক্ষেত্রে তলপেটে ব্যথা দেখতে পাওয়া যাবে, কিছু কিছু ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যাবে শরীর থেকে বেরোতে না পারলে শরীরের ভেতরেই জমে যাবে, আমাদের শরীরের ভেতরেই সোডিয়াম অ্যাকিউমুলেশন হয়ে যাবে, সেটা একটা ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে রক্তের যে চাপ সেটা ওভার প্রচন্ড পরিমাণে হতে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের হাই প্রেশারের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তো এই প্রত্যেকটা জিনিসকে আমাকে একটু মাথায় রাখতে হবে। আর সোডিয়াম অ্যাকিউমুলেশন এমনিতেও যখন আমরা হাই প্রেশার হয়ে থাকি, সেখানে আমরা অলরেডি আমরা ডায়েটিশিয়ান যারা রয়েছে তারা সোডিয়ামটাকে রেস্ট্রিক্ট করে দিই। তো সেক্ষেত্রে সোডিয়াম বডিতে জমে সোডিয়াম সেটাকে ওভার হাইট হয়ে যাবে, সেখান থেকে তো হাইপার নাট্রিমিয়া হয়ে যাওয়ার একটা চান্স থাকবে, আমাদের ঘুম ঠিকঠাক আসবে না। প্রথমত আমাদের শরীরে কিছু অস্বস্তি হলে ঘুম ঠিকঠাক আসে না। এই এখন মোবাইল ডিজিটালের যুগে আমরা এখন প্রত্যেকেই সবাই ওই যে ফোন রাতের বেলা শুয়ে একটু ফোন সোশ্যাল মিডিয়া এই সমস্ত একটুখানি দেখে থাকি, তো সেগুলোতে তো একেই আমাদের ঘুমের 12টা বেজে যায়। তার মধ্যে যদি জলের একটা টেন্ডেন্সি, যদি ইনটেকটা যদি ঠিকঠাক না থাকে, সেটা তো একটু প্রবলেম হবে। একদম, থ্যাংক ইউ সো মাচ। এটাই হয়ে যায় অ্যাকচুয়ালি, ব্যাপারটা কি হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম একটা পাম্প সিস্টেম আমাদের কাজ করে। তো হঠাৎ করে জল বেড়ে যায়, ধরুন আমাদের বাড়ির ট্যাঙ্কটা ওভারফ্লো হয়ে গেছে, সেটা জলটা কোথায় যাবে? ট্যাঙ্ক তো ধরে রাখতে পারবে না, তাহলে সেটা থেকে যে পাইপটা বের করা হয়েছে সেই জলটা সে বের করে দিচ্ছে।
কিন্তু আমাদের বডিতে এরকম কোনো পাইপ লাগানো নেই, তাহলে কোথায় যাবে? ভিন্ন কোষে কোষে জমবে। দ্যাট ইজ হ্যাঁ কজ ইডিমা। হাত পা ফুলে যাওয়া দেখবেন অনেকের মধ্যে দেখা যায়, এবং মেনলি সোডিয়াম কিন্তু এগুলোকে রিটেনশন করে। ইডিমা একদম কমনলি একটা সিমটমস। ওয়াটার স্টুলও হতে পারে, যেমন তুমি বললে। ভীষণ ইউজফুল তথ্য এবং আলোচনাটা এত সুন্দর। প্রত্যেকের মধ্যে যে কোয়েরি গুলো রয়েছে, এইগুলোই কিন্তু বিশ্বাস করুন আমাদের এগিয়ে যাওয়ার একটা রাস্তা। কারণ সচেতনতা যত মানুষের মধ্যে আসবে, যত মানুষ কোয়েশ্চেন করবে, তত কিন্তু সচেতনতার প্রসার বাড়বে। এই যে আমরা শুধু কথা বলি বা টক শো করছি, এই জায়গা থেকে যে আমরা শুধু জানি বলেই যে বলছি তা নয়, আপনাদের থেকেও আমরা অনেকটা শিখতে পারি। যখনই আমরা একটা আলোচনার মধ্যে যাব, সেই জায়গা থেকে আমরা অনেকটা কিছু অ্যাচিভ করতে পারি। তাই তো বলা হয় যে জ্ঞান তখনই বাড়ে যখন আমরা শেয়ার করি। তো থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ যারা সাথে আছে। হ্যাঁ, ওই যে আমাদের যে বিষয়টা হয় না, আমরা, তুমি নিজেও একটি স্কুলের টিচার এবং আমিও টিচার, ওই যে যখন ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারেস্ট বাড়ছে কিনা আমরা কখন বুঝতে পারি, যখন তাদেরকে কাছ থেকে কোনো কোয়ারি আসে। তার মানে আমার মনে হয় টক শোটা সবার মনে হয় ভালো লাগছে, এত কোয়ারি আসছে। আমার খুবই ভালো লাগছে, আমার প্রথম পডকাস্ট, আমার প্রথম টক শো, যে আমি মানে এতটা লোকজনকে অ্যাওয়ার্ড করতে পারবো, আমার সত্যি আমি থ্যাংক ইউ তার জন্য তোমাকে। অ্যাকচুয়ালি তাই। কারণ আমি একটা কথা বলি সব সময়, পড়ানোর পর যে ছাত্রছাত্রীর মনে কোনো কোয়েশ্চেন নেই এবং ডায়েট প্ল্যান দেওয়ার পর যে পেশেন্টের কোনো কোয়ারি নেই, তাদের বৃথা ফল। তাদের হ্যাঁ কাছ থেকে আমরা একদমই কি তাই, পাবো? একদমই তাই। আচ্ছা দিদি, তোমাকে আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে তুমি তো নিজেও একজন ডায়েটিশিয়ান এবং আমার থেকে আরো অনেক বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমার রয়েছে। তো তুমি জল নিয়ে কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বা তোমার হাইড্রেশন থেরাপি নিয়ে তোমার তোমার নিজস্ব কি মতামত বা পয়েন্ট অফ ভিউ আছে, যদি একটু আমাকে বলো, একটু আমাদেরও ভালো লাগবে একবার, শুনতে। নিশ্চয়ই। একবার কি হয়েছিল, কিছু বছর আগেকার কথা, অনেক বছর আগেকার কথা। একজন পেশেন্ট ছিলেন, তো উনি বাইরে বাইরে কাজ করতেন। প্রবাবলি কোনো একজন সেলস বা রিপ্রেজেন্টেটিভ টাইপের ছিলেন, তো ওনার এটা প্যাটার্ন ছিল কাজের। তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিরকম আপনার লাইফস্টাইল, সবকিছু কিভাবে মেনটেন করেন। তো সেই জায়গায় একটা ছোট পয়েন্ট আজও আমার মনে থেকে গেছে। উনি আমাকে বলেছিলেন, যখন যখন আমার তেষ্টা পায়, কারণ বাইরে বাইরে ঘুরতে হয় তো রোদের মধ্যে, খুব স্বাভাবিক তৃষ্ণা আসবেই। তো তার যখন থ্রাস্টটা গিয়ে ট্রিগার করে, তো উনি কি করতেন, শুনলে সবাই অবাক হবেন, তিনি সফট ড্রিঙ্কস কিনে কিনে খেতেন। মানে যতবার তার তেষ্টা আসবে, ততবার তিনি সফট ড্রিঙ্কস কিনে খেয়েছেন। ইভেন তার বাড়ির ফ্রিজে বড় বড় 2 লিটার, 2-4 লিটারের বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস মজুদ থাকতো। আর শুধু দিদি নয়, তার বাবা এবং তার ফ্যামিলি মেম্বার যখন ইচ্ছা হতো, গরমে ভালো লাগছে না, একটু গরম লাগছে, একটু গলা ভেজালে ভালো হয়, কি করতেন, সফট ড্রিঙ্কস খেতেন। এবং এটার বেশি দিন ওয়েট করতে হয়নি, ঠিক তার পরের বছরই উনি আমাকে রিপোর্ট দিলেন ওনার বাবার, যিনি ওই বাড়িতে বসে সফট ড্রিঙ্কস খুলে খুলে খাচ্ছেন ফ্রিজ থেকে বের করে, তার কোলন ক্যান্সার ধরা পড়ে। আমি এই কথাটা শেয়ার করলাম এটার জন্যই, অ্যাওয়ারনেস এর জন্য, যে সফট ড্রিঙ্কস কতটা ক্ষতিকারক হতে পারে। আমরা সবসময় নুন চিনির কথা বলি, কিন্তু সফট ড্রিঙ্কস খেলে কোথায় গিয়ে সমস্যাটা হচ্ছে দেখুন। প্রথমত ব্যক্তির কনস্টিপেশন ধরা পড়েছিল, সেখান থেকে সেটা টার্ন নেয় কোলন ক্যান্সার। আমি জানি না উনি এখন কেমন আছেন, কিন্তু ওনার এই অবস্থাটা হয়েছে। এবার ডিহাইড্রেশনে আসি। যত আমরা সফট ড্রিঙ্কস খাবো, তত আমাদের ডিহাইড্রেশন লেভেল বাড়বে। এই যে আমরা ডিহাইড্রেশন নিয়ে আলোচনা করলাম, হাইড্রেশন নিয়ে, এবার রিহাইড্রেশন নিয়ে আলোচনা করছি। এখানে একটা কথাই বলবো, ডিহাইড্রেশন তখনই হবে যখন আমরা আমাদের শরীরে এই সফট ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় বা নরম পানীয় যেগুলোকে বলি, বা অনেক সময় হার্ড ড্রিঙ্কসও হতে পারে, সেগুলোর মাত্রা বাড়িয়ে দেব বা বেড়ে যাবে, তখন আমাদের ডিহাইড্রেশন হবে। এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে, ধরো যখন আমাদের খাদ্যের মধ্যে ফাইবার কম থাকবে, অর্থাৎ তন্তু জাতীয় খাদ্য যখন আমরা কম খাবো, তখন আমাদের ডিহাইড্রেশন হবে। কারণ দেখো, কনস্টিপেশনের মধ্যে একটা বড় রোগ রয়েছে, অ্যাকিউট কনস্টিপেশন আছে, ক্রনিক আছে।
এই মানুষটার কিন্তু কনস্টিপেশন থেকেই কোলন ক্যান্সারের দিকে গেল। তাহলে যদি প্রথম থেকে উনি একটু টেক কেয়ার করতেন, নিজেকে একটু যত্ন নিতেন, তাহলে ক্যান্সারের মতো জায়গায় যেত না। কনস্টিপেশন কিন্তু ভালো হয়ে যায় যদি নিজেকে কেয়ার করি, সেটা কিন্তু আবার ওয়ার্স হয়ে যায়, এই কোলন ক্যান্সারেও পরিণত হতে পারে। তাহলে ভালো দিক আছে, খারাপ দিক একটু তোমাকে আটকায়, এটা একটু তোমাকে আটকায়, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে কনস্টিপেশনের ব্যাপারটা যখনই বললে না, তখন আমার কথা একটা মাথায় রইলো যে কনস্টিপেশন মানে যখনই হয় তখনই তো আমাদের মধ্যে জলাভাব দেখতে পাওয়া যাচ্ছে, বা কোনো জল ঠিক মতো করে খাচ্ছে না সেজন্যই দেখা দিচ্ছে। এবার ওগুলো তো আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট বডি, তো ওগুলো যদি আমরা বার না করতে পারি, অবভিয়াসলি জলে ওটা থেকে 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 আমাদের বডিতে একটা প্রবলেম হবে। আমার মনে হয় কোলন ক্যান্সার তো হয়ে যাওয়ার একটা চান্স হচ্ছে, ওটা প্রথমত তো কোলনে স্টোর থাকতো, দ্বিতীয়ত ওইখান থেকে ইনফেকশন রেটটা প্রচন্ড পরিমাণে ইনক্রিজ করেছে, সেখান থেকেই আস্তে আস্তে ওনার প্রবলেম হয়েছে। এবার যখনই তিনি ওই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছেন, প্রথমত তো বডিতে ওই কার্বনেটেড বেভারেজ, এটা একটা সব থেকে বড় কথা, কার্বনেটেড বেভারেজ, তার সাথে সাথে আবার সুইট একটা জিনিস যাচ্ছে। সে যতই একটা ডায়েট ব্যাপারটা লিখে থাকুক না কেন বিভিন্ন রকমের জায়গাতে, ওই ডায়েট সামথিং বলে কিন্তু কোনো কিছু সত্যিই হয় না। হয়তো মিষ্টির ভাগটা একটু কম থাকে, কিন্তু আলটিমেটলি তো মিনারেলস যেগুলো রয়েছে সেগুলো তো খুবই ক্ষতিকারক আমাদের বডির জন্য। কালারফুল ওয়েতে যদি খাওয়াই হয়, সেটা ন্যাচারালি কোনো ফ্রুটের জুস করে আমরা খেতেই পারি, উইদাউট সুগার ফ্রুট জুস করে আমরা খেতে পারি, সেগুলো কালারফুল তো হবেই। বিট কালারফুল দরকার, লাল কালারফুল দরকার, ওয়াইনের মতো কালার দরকার, তো আমরা বিটরুটের জল অ্যাড করে তো খেতেই পারি সেটাকে অন্যভাবে একটুখানি। তো সবটাই নিজের উপর একটু ডিপেন্ড করছে, নিজেকেও অ্যাওয়ার হতে হবে, সেটাও একটা ব্যাপার। এক্স্যাক্টলি তাই। এবার এই যে বলা হলো টক্সিন, আমরা ডিটক্স ওয়াটার খাচ্ছি, হাই হচ্ছে, সেটা করছি, টক্সিন রিলিজ করতে চাইছি, তাই তো ডিটক্স, মানে টক্সিনকে ডি করছি, মানে বাদ দিতে চাইছি। বিশ্বাস করুন, সবার কাছে আমার একটাই আবেদন, মানে বারবার আমি এটা বলি, শুধুমাত্র সচেতনতা বাড়ার জন্য, আমার কিন্তু কোনো পার্সোনাল লাভ নেই। অনেকবার আমি বলি এবং বারে বারে বলবো, যতবার কেউ জিজ্ঞাসা করবেন তারপরেও বলবো, দ্যাট ইজ ডিটক্স বা ডিটক্সিফিকেশন আমাদের বডি এমনিই করে, বিশেষ কয়েকটা উপায়। ফার্স্ট হচ্ছে লিভার ডিটক্সিফাই করবেই বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে। লিভারের প্রচুর কাজ আছে, হিউজ কাজ, ডায়াবেটিসকে প্রিভেন্ট করা থেকে ডিটক্সিফিকেশন থেকে সমস্ত কাজ কিন্তু লিভার একাই ডিটক্সিফাই করবে। নেক্সট হচ্ছে কিডনি, ইউরিনের মাধ্যমে করবে, সোয়েটের মাধ্যমে করবে। আমাদের স্কিন, এই যে আমরা তো ঘামি, আমি তো এখন মানে অবাক হয়ে যাই, মেয়েরা বিশেষ করে বলে আমার প্রচন্ড ঘাম হচ্ছে, কি করে ঘাম আটকাবো। ভাবো, যেটার জন্য ডিটক্স ওয়াটার আমরা এত হাইপ করে ফেলছি, গন্ধকাতিরা তো হাইপ করে ফেলছি, ডিটক্সিফিকেশন চাইছি, আবার সেই মেয়েরাই জিজ্ঞাসা করছে আমি ঘাম কমাতে চাই। তুমি যদি তোমার স্কিনের পোর্স গুলোকে বন্ধ করে দাও পাউডার দিয়ে বা অন্য কোনো ভাবে, তোমার এখান থেকে কি করে এক্সক্রিশন হবে? ঘামও একটা রেচন পদার্থ, তাহলে ত্বক বা স্কিনকে একটা সুযোগ দাও। প্লাস হচ্ছে এই যে আমাদের নাকের পাশে থাকে, ঠোঁটের পাশে থাকে, দ্যাট ইজ সিবেসিয়াস গ্ল্যান্ড, সেবাম, সেবাম ক্ষরণ হয়, সেটার মাধ্যমেও ডিটক্সিফাই হয়। তাহলে তোমরা যদি আগে থেকেই বন্ধ করে দাও এই জায়গাগুলোকে, মানে পোর গুলোকে ক্লগ করে দাও, তাহলে কি করে ডিটক্সিফিকেশন হবে? তাহলে যতই জল খাও, ডিটক্স ওয়াটার খাও, কোনো কাজ দেবে না। নেক্সট হচ্ছে স্টুল, এই যে কনস্টিপেশনের কথা আমরা বললাম বা সমস্ত কথা বলেছি, অ্যাকিউট ক্রনিক যেগুলো জল না থাকলে বা লো ফাইবার টেন্ডেন্সিতে হয়, তাহলে স্টুল পাসটাও করতে হবে রেগুলারলি। অনেকে এরকম থাকেন যে বাড়িতে আছে, মানে খুব দুঃখের ব্যাপার, ইউরিন এবং স্টুল এটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রসেসে হবে। অনেক ব্যক্তি থাকেন, অনেক ব্যক্তি এবং মানুষ সকলেই, তারা কি করেন, ঠিক সময়ে ইউরিন এবং স্টুল পাস করেন না। তাহলে ডিটক্সিফাই কি করে হবে? নাইট্রোজেনাস যে কোনো খারাপ পদার্থ বলতে পারি, বর্জ্য পদার্থ যেগুলো আমাদের অপাচ্য অংশের জিনিস, আবার সেই 9-10-এ ফিরে যাচ্ছে, 9-10-11-12 সাবজেক্ট, অপাচ্য অংশের বহিষ্করণ, রেচনজাত পদার্থের বহিষ্করণ, নাইট্রোজেনাস পদার্থ বের করতে হবে। তো সবকিছু ঢেকে দিলে কি করে হবে? এইগুলোর মাধ্যমে প্রথম থেকে আমরা সেই পড়ে এসেছিলাম গৃহীত খাদ্যের পরিপাক, হ্যাঁ, পাচিত খাদ্যের শোষণ, অপাচ্য খাদ্যের বহিষ্করণ, এই টার্মগুলো আমরা তো 9-10-এর লাইফ সায়েন্সের সাবজেক্টে পড়ে এসেছি।
সেটা নিউট্রিশনে এসে অবভিয়াসলি আমরা আরো ভালো করে জিনিসটাকে সুন্দর করে জানছি। আর একটা নিউট্রিশনের কথাটা আমি আনলাম বলে আমি একটু বলি, মানুষজনের মধ্যে না নিউট্রিশন নেওয়ার টেন্ডেন্সিটা একদম কমে যায়। মানে মানুষজনের মধ্যে আমি একটু বলি, তোমরা একটু নিউট্রিশন সাবজেক্টটাকে নাও, গিয়ে একটু পড়ে দেখো যে আদৌ নিউট্রিশনটার মধ্যে কি আছে। নিউট্রিশনটা খুব মানে পড়তে খুবই ভালো লাগবে। এটা একটা বায়োকেমিস্ট্রি বেস সাবজেক্ট। আর যখনই তুমি দেখবে না যে আমাদের বডি নিয়ে তোমরা পড়াশোনা করছো, বডির বিভিন্ন রকমের আননোন জিনিসপত্র জানতে পারছো, বায়োলজি, কেমিস্ট্রি, এই সমস্ত পার্টগুলো জানতে পারছো, তোমার খুবই ভালো লাগবে। তো এই নিউট্রিশনটা আমি সেই জন্য আমি একটু বলে দিলাম, যেহেতু এখন সবাই 11-12 মানে সবে মাত্র মাধ্যমিক হয়েছে, লোকজনের এখন কি স্ট্রিম নেবে সবাই ভাবছে, এবং অনেকেই ভাবছে যে এটা কুকিং বেস সাবজেক্ট। অবভিয়াসলি না, এই কথাটা শুনলে মানে আমাদের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। একটা সাবজেক্ট কখনো কুকিং বেসড হতে পারে, আর যদি কুকিং বেসড হয়ও তাহলে সেটা তো আমাদের ডায়েট থেরাপি, এটা তো একটা থেরাপি আমাদের বডিতে। ডক্টররা যেভাবে থেরাপি করে বাই মেডিসিন দিয়ে, আমরা সেটাকে ন্যাচারালি ফুড দিয়ে সেটাকে আমরা থেরাপি ওয়াইজ করছি। তো কেন সেটা আমরা করতে পারবো না? অবভিয়াসলি নাও নিউট্রিশন সাবজেক্টটা একটু। এক্স্যাক্টলি, প্লাস ফিজিওলজিরও অনেক জিনিস আমরা জানতে পারি। তো এটা একটা অনেক বড় ব্যাপার, একদমই তাই। 2 মে কালকেই সবে সবে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আগামী দিনে অনেক শিক্ষার্থী যাদেরকে আমরা মানে আমি বা তুমি বা আমাদের মতো অনেক শিক্ষক আছেন যারা খুব স্নেহ দিয়ে মানে মানুষ করেছেন। মানুষের থেকে বড় বলবো যে নিজের এই রাস্তাটা ক্লিয়ার করতে চিনিয়েছেন, যেমন আমাদেরকে আমাদের খুব প্রিয় কিছু শিক্ষক সেই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন। তো আমরাও চাইবো অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইড তোমাদেরকে কিছুটা হেল্প করতে। তো যারা আগামী দিনে স্টুডেন্ট হবে বা হতে চলেছো, যারা 11-12-এ নতুন সেমিস্টার সিস্টেমে আসবে, তাদের সকলকে আমার তরফ থেকে তো আমি বলবো, আমি অলওয়েজ কেরিয়ার কাউন্সেলিং করে থাকি এবং স্টুডেন্টদের জন্য সেটা বিনামূল্যেই থাকে। যে কোনো রকম প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারো, আমি হেল্প করবো। তো থ্যাংক ইউ এই এই তোমাকে দিয়ে আসা এটা বলার জন্য, কারণ সত্যিই তো আমরা আলোচনা করি ফিজিওলজি নিয়ে, নিউট্রিশন নিয়ে, কিন্তু আমরা কোথাও গিয়ে বেস ক্লিয়ার করি না। এবং সেই জায়গা থেকে মানুষের মধ্যে এত মিসকনসেপশন হয়ে থাকে যে এই সাবজেক্টটা বোধহয় এত ফালতু, কিছুই নেই অ্যাকচুয়ালি। বলে অ্যাকচুয়ালি তাই, তা কিন্তু নয়। মানে সাবজেক্টটাকে তুমি প্রথমেই যদি আন্ডার এস্টিমেট করে দাও, তাহলে সাবজেক্টের রিলিশমেন্ট বা সাবজেক্টের মধ্যে যে মানে আমি বলি একটু মানে রসায়নের রসকসের থেকে বড় কথা, এই সাবজেক্টের মধ্যে ভেতরে এত বেশি সুন্দর যে একটা যে রিলিশমেন্ট বা টেস্টনেস বা একটা হেলদি টেস্টি যে ব্যাপারটা, সেইটা তো অবভিয়াসলি থাকবে। তুমি ভাবো মানে আমরা খাবার দাবার খাচ্ছি, সেক্ষেত্রে ওই বায়োকেমিস্ট্রি পার্ট মানে এখনই বলছে আমার এখনই যেন মনে হচ্ছে যে আমি ওই সাবজেক্টের মধ্যে ঢুকে গেছি। তো অবশ্যই যারা, আমি আর একটা কথা হাইলাইট করতে চাইবো, অনেকে নিউট্রিশন সাবজেক্টের সম্পর্কে জানে না বলে সাবজেক্টটা নিতে চায় না। অবভিয়াসলি তুমি নিউট্রিশন সাবজেক্টটা নাও। আমি তোমাদের যদি কোনো রকমের মিসকনসেপশন থাকে, আমি বা তুমি রয়েছো বা বিভিন্ন ধরনের ডায়েটিশিয়ানসরা রয়েছে, তারা অবভিয়াসলি নিউট্রিশনিস্ট রয়েছেন, তারা অবভিয়াসলি দূর করে দেবে যে সাবজেক্টটা আসলে কি। আর তোমাদের যদি একটা কেরিয়ার কাউন্সিলিং এর পার্ট একটা জানার ইচ্ছা হয়, এই সবে সবে মাত্র গেছে, তোমরা সবে সবে এখন ভর্তি হচ্ছ, তো আমাদেরকে একটু জানাও, আমাকে বা দিদিকে একটু জানাও, আমরা চাইলে একটা কেরিয়ার কাউন্সিলিং টাইপের করে দিতেই পারি। কি দিদি বলো? হ্যাঁ একদম, সব সময় ওয়েলকাম। এবার আমি তোমার কাছে চলে যাই। সামার ডায়েট নিয়ে আমরা শুরু করেছিলাম, হাইড্রেশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো তুমি অ্যাজ এ ডায়েটিশিয়ান আমাদেরকে সামার ডায়েট নিয়ে কি সাজেশন দেবে, বা আমরা যদি একটা ভালো স্বাস্থ্য বজায় রাখতে চাই এই আগামী গরমের দিনে, সেই ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো ফলো করব, আর তোমার সাজেশন কি হবে? হ্যাঁ, আমি একটু বলি, সামার ডায়েট যদি ফলো করতে যাই, প্রথমেই তো একটা স্টে হেলদি, স্টে কুল, এই ব্যাপারটা একটা থেকে যায়, কুলিং একটা এফেক্ট আমাদের বডির মধ্যে রাখতে চাই আমরা। তো ওই যে বললাম, সকালবেলা মর্নিং ড্রিঙ্ক থেকে স্টার্ট করে পুরো দিনটাই যদি আমরা একটুখানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসিপিস হোক বা বিভিন্ন রকমের সালাড হোক বা ভেজিস হোক, এই সবের মাধ্যমে যদি আমরা কোথাও না কোথাও গিয়ে জলের ঘাটতিতে তো পূরণ করছি, কিছু কিছু ক্ষেত্রে ইনফিউজড ওয়াটারও খাচ্ছি, তো সকাল থেকে স্টার্ট, সকালটা শুরু হোক জল দিয়ে, শেষটাও হোক জল দিয়ে, মানে এইরকম ব্যাপার। মানে আমরা শুতে যাওয়ার আগে পর্যন্ত যদি আমরা সেটাও একটা ড্রিঙ্ক ওয়াইজ খেয়ে যাই, যেমন অনেকের এখন প্রবলেম হয় যে জল না খেয়ে খেয়ে অ্যাসিডিটির প্রবলেম হয়, তো
তো সেক্ষেত্রে যদি আমরা একটু আজওয়াইন ওয়াটার খেতে পারি, আজওয়াইন ওয়াটারটা আমি একটু হাইপ করব, কারণ ওইটা খেতে পারলে জেনারেলি কি হয়, আমাদের ডাইজেশন যেটা রয়েছে, অ্যাসিডিটি যেটা রয়েছে, সেই প্রবলেম গুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এই আজওয়াইন ওয়াটার খেতে পারি আমরা রাত্রে শোয়ার সময়, বিভিন্ন সময়। এই সকালবেলা যে খাবারটা আমরা খাই, ব্যালেন্সড ফুড খেতে হবে, পার্টিকুলারলি একটার উপর ফোকাস করলে হবে না, ব্যালেন্সড ফুড খেতে হবে। তোমাকে ভাত, ডাল, মাছ, মাংস যেমন খেতে হবে, তেমন ফ্রুটস, ভেজিটেবলস সবই খেতে হবে। সারাদিন যদি আমি ওই একটা জিনিসের উপর ফোকাস করে যাই যে পার্টিকুলার এই ওরিয়েন্টেড আমি ডায়েট করব, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। তো অবভিয়াসলি সেটা করতে পারো। আর নর্মাল সকালবেলা যারা আমরা যাচ্ছি, তারা অবভিয়াসলি কোনো স্মুদি ফর্ম করে কোনো জিনিস আমরা খেতেই পারি। স্মুদি ফরম্যাটে যে জিনিসটা, সেটা হচ্ছে ইজি টু কুক, মানে ইজি টু রেডিও হয়ে যায়, আর আমরা খেয়ে তাড়াতাড়ি চটপট করে বেরিয়েও যেতে পারি। তো সেক্ষেত্রে ওটসের একটা ভূমিকা থাকে, সেক্ষেত্রে চিড়ের ভূমিকা থাকে, নর্মাল দই চিড়েও এখন কিন্তু খেতে পারো, দই চিড়ে অবভিয়াসলি খুব ভালো। সেক্ষেত্রে দই চিড়ে এটার সাথে যদি আমি কোনো ম্যাঙ্গো বা কোনো ফ্রুটস দিয়ে যদি আমি স্মুদি বানিয়ে জিনিসটাকে খাই, আমার মনে হয় ওটার তো টেস্টের কোনো তুলনা হয় না। দ্বিতীয়ত যদি আমরা আরো কিছু চাই, সেটা হচ্ছে তোমার চিনি, ন্যাচারাল তো চিনি অ্যাড করতে পারবো না, আমরা সেখানে কোনো খেজুর যদি অ্যাড করি বা কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করলাম, এই ধরনের, তাহলে একটা ক্যালোরিটাও কিছুটা হলেও সেটাকে ফুলফিল হচ্ছে, বেশিক্ষণ থাকছে আমাদের বডিতে। দ্বিতীয়ত আমাদের স্মুদি ফরম্যাট মানে যথেষ্ট খুব সুন্দর, আমাদের একটা টেস্টনেসও আমাদের ইনক্রিজ করছে। তো এইগুলোকে একটুখানি মেনটেন যদি করো, অবভিয়াসলি ভালো হবে সারাদিনের মধ্যে। আর লাস্টে একটা কথাই আমি আমার দিক থেকে বলবো, স্টে কুল, স্টে হাইড্রেটেড অবভিয়াসলি। আর যদি কোনো সমস্যা হয়, আমরা আছি, আমরা কিছুটা হলেও গাইড করে দিতে পারবো তোমাদের। প্রফেশনাল ওয়েতে যদি তুমি জিনিসপত্রগুলো ঠিক মতো করে নাও, তাহলে আমার মনে হয় যে তোমাদের বডিতে আর কোনো রকমের প্রবলেম হবে না। তুমি কিছু বলো? প্রত্যেকটি মানুষের বডি টাইপ আলাদা, তাদের নিডস আলাদা, রিকোয়ারমেন্টস আলাদা, ওজন আলাদা, উচ্চতা আলাদা, এজ আলাদা, টাইপ অফ ওয়ার্ক সেটা আলাদা। তাই প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালাইজ বা আমরা বলি কাস্টমাইজড ব্যালেন্সড মিল প্রয়োজন হয়। যাই করবেন এই সামারে, আগামী যে আপকামিং সামার, আমি শুধু একটাই কথা বলবো, সিজনাল জিনিসটাকে বেছে নিন, যেটা সিজনে পাবো সেটা খান। এবার অনেকেই বলেন আমি একটু অ্যাভোকাডো খেতে পারি, আমি একটু ফুলকপি খেতে পারি, গরমকালে কি এটা আমরা পাবো বা এটা কি আমাদের দেশীয় খাবার, অ্যাভোকাডোর কথা বলছি, তাহলে সেটা নিও না, খাও, কিন্তু সিজনাল জিনিসটাকে বেছে নাও। কারণ প্রত্যেকটা সিজনে যখন একটা ফল বা একটা সবজি আসে, নিশ্চয়ই তার কিছু গুণাগুণ আছে। না হলে শীতকালে আমরা ভালো গাজর পাই কেন, গরমে ভালো পটল বা ঢ্যাঁড়স কেন পাই? কারণ আছে সবকিছুর। এবং প্রত্যেকটা জিনিস যদি আমরা সিজনাল বেসিসে ঠিকভাবে ব্যালেন্স করে সমভাবে বন্টন করতে পারি, তাহলে কিন্তু দিনের শেষে আর কোনো সমস্যা থাকে না। আর হ্যাঁ, সুষম খাদ্যের 6টা উপাদান, তার মধ্যে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটও পড়বে, আবার ভিটামিন, মিনারেলস, সাথে কিন্তু জল পড়বে। তাহলে জলের ভূমিকা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইভাবে একদমই তাই। আর রয়েছে জল আমাদের জীবনদায়ী একটা পদার্থ। তো অবভিয়াসলি জল খাও তোমরা, অবভিয়াসলি প্রচুর পরিমাণে জল খাও, আবার বেশি খেও না, যেটা বললাম। থ্যাংক ইউ সো মাচ তিয়াশা, ভীষণ সুন্দর আজকে আমরা একটা সেশন উপহার পেলাম তোমার থেকে, বা আমাদের কমেন্টে যারা রয়েছিলেন তারা আমাদের অনেক কোয়ারি করেছেন। আমার ভিউয়ার্সরাও আমাদের অনেক শক্তি বা আমাদের রিচের অনেক জায়গা, কারণ তারা না থাকলে আমরা না। তো প্রত্যেক মানুষ যাদের জন্য আমরা আছি, তারাও কিন্তু আমাদের জন্যই আছেন। তো দুজনের জন্যই থ্যাংক ইউ সো ভেরি ভেরি মাচ। সবাইকে অনেক ধন্যবাদ এবং তোমাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা শেষ করব। আমি তিয়াশার কাছে একটু চলে যাব। তো ডায়েটিশিয়ান তিয়াশা ঘোষ, ওনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, পার্সোনালি যে ফর্ম বা ডায়েট প্ল্যানের কথা যদি আসে, সেই জায়গায় জয়েন করতে চান বা ওনাকে যারা দেখাতে চান, তোমার সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? তোমার কোয়ারি ডিটেলস একটু দিয়ে দাও। আর আমি একটু বলে দিই, তিয়াশা কিন্তু অফলাইন বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্পের সাথে যুক্ত। তো যে কেউ ওকে সামনাসামনি কেউ দেখাতে পারেন, যে সমস্ত জায়গায় যাদের বাড়ি, সেই জায়গায় কনভিনিয়েন্ট হলে অবভিয়াসলি তাকে যোগাযোগ করতে পারেন। তো তিয়াশা, তুমি তোমার একটু কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দাও। প্রথমত তো আমি বিভিন্ন রকমের অনলাইন অফলাইন চেম্বার্স করি, মানে কিছু ক্ষেত্রে, আর যেটা বললাম যে ডায়েট ক্যাম্পস অ্যাটেন্ড করি। অনলাইনে আমার
যোগাযোগ করার জন্য আমি আমার নাম্বার দিয়ে দিতে পারি, অবভিয়াসলি আমার সাথে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো, তুমি একটু পিন কমেন্ট বা আমি একটু পিন কমেন্ট করে দেবো, সেটা একটুখানি দেওয়া যেতে পারে। আর একটা কথা হচ্ছে, আমাকে যদি তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করলে আমি নাম্বার বা সাধারণত স্টেটাস দিয়ে থাকি যে না আমি এই সময় এই জায়গায় থাকবো বা কিছু, তো তোমরা এসে তোমাদের প্রবলেম বলতে পারো। আর তাছাড়া তোমাদের জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা রয়েছে, অবভিয়াসলি তুমি আসতে পারো, আমার বাড়িতে এসেও আমরা কনসাল্ট করি, আমার হোম চেম্বার রয়েছে, বিভিন্ন ধরনের চেম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি পুরো ডিটেলসটাই আমি একটুখানি পিন কমেন্ট করে তলায় দিয়ে দেবো। আমার সাথে অবশ্যই 6290909754 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর ডিটেলস তো আমি দিয়েই দেবো কমেন্ট সেকশনে। আর অবভিয়াসলি লাস্টে একটা কথা, সেটা হচ্ছে দিদির জন্যই আমি আমার এত দিনের একটা ইচ্ছা পূরণ করতে পারলাম। তো অবভিয়াসলি দিদির পেজটাও একটু ফলো করে দাও। আর আমার নিজেরও একটা পেজ রয়েছে নিউট্রিনমিক্স, হ্যাঁ নিউট্রিনমিক্স, ওই পেজটি আমি চালাতাম, কিছু কারণের জন্য আমি একটু বন্ধ রেখেছি। তো তোমরা যদি তোমাদের উৎসাহ একটুখানি দেখাও, তো অবভিয়াসলি আমি আমার পেজটাকে রিওপেন করতে পারি। তো একটু আমাকে একটু হেল্প করো, কোঅর্ডিনেট করো আমার সাথে সবাই। শিওর শিওর, আমরা সকলেই সবসময় তোমার সাথে থাকবো। আর আমি ভীষণ পছন্দ করি যারা খুব হার্ডওয়ার্কিং হয়, কারণ আমি নিজে খুব হার্ডওয়ার্ক করতে ভালোবাসি। আর সাবজেক্টের প্রতি ভালোবাসা, সাবজেক্টের প্রতি টান মানুষকে অনেক দূর নিয়ে যায়। তো আগামী দিনে তোমার অনেক শুভকামনা রইলো, তুমি অনেক উন্নতি করো, আমাদের এই আশাই থাকবে। থ্যাংক ইউ সো সো ভেরি মাচ। যারা রয়েছেন অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা অনেক কিছুই দিতে পারি, কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এবং দামি জিনিস সকলকে দিই, সেটা হচ্ছে সময়। তো সময়টা দেওয়ার জন্য তোমাকে, পিয়াসা এবং আমার সমস্ত ভিউয়ার্সদের থ্যাংক ইউ সো মাচ। আজকের সেশনটা আমরা শেষ করলাম। যদি কারোর কোনো রকমের কোয়েরি থাকে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, তো এই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আগামী দিনে সেই সমস্ত বিষয় ভিত্তিক আলোচনা নিশ্চয়ই আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সকলে। ক্যারিয়ার কাউন্সিলিং এর ব্যাপারটা একটুখানি মাথায় রাখবে তোমরা, একটু কমেন্ট করে একটু লিখে জানাও যদি ক্যারিয়ার কাউন্সিলিং এর দরকার হয়, আমরা অবশ্যই আছি তোমাদের জন্য। একদমই থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি, সকলে ভালো থাকবে। গুড নাইট।